গল্প মুক্ত বিহঙ্গিনী, লেখায় সামিয়া রহমান নূর। আমার মা যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার বয়স 4 কিংবা 5। আমার মা বাবার প্রেমের বিয়ে ছিল। আমার বাবা মা ছিল প্রতিবেশী। তারা একে অপরকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে। যে মেয়ে আমার কথার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারে সে মেয়ে আমার দরকার নেই বলেই আমার মাকে নানু ভাইয়ের নানুমণি বের করে দেয়। মার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পাশাপাশি বাড়ি হওয়া সত্ত্বেও কোনোদিন সামনে যায়নি। আমার মাও তাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। এভাবেই 1 বছর পার হয়ে যায়। রাস্তায় দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলেনি। 1 বছর পরেই মায়ের কোল আলো করে আমি পৃথিবীতে আসলাম। তখনও কেউ কারোর সাথে যোগাযোগ করতো না। ধীরে ধীরে বাবা কেমন যেন হয়ে যাচ্ছিল। রাত করে বাড়ি ফিরতো, নেশা করতো। আমার জন্মের 1 বছর পর থেকে শুরু হয় মায়ের প্রতি অত্যাচার। প্রতি রাতে নেশা করে মাকে মারধর করতো, সাথে শারীরিক মানসিক অত্যাচার। মা প্রতি রাতে কাঁদতো। এখন কার কাছে যাবে? নিজের পরিবারের সাথেও তো সম্পর্ক স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেছে। তাই কোনো প্রতিবাদ করতে পারেনি। আমার মুখের দিকে তাকিয়ে থাকতে চেয়েছিল। কিন্তু এক রাতে বাবা প্রচুর নেশা করে মারধর করে, শারীরিক অত্যাচার করে। মা বাবার পায়ে ধরে বলেছিল আমি অসুস্থ, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমার পাষাণ বাবা মায়ের কথা শুনেনি। সেদিন মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়। মেয়ের এই দুর্দশার কথা শোনার পর নানুমণি দৌড়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। যতই হোক মায়ের মন। 3 দিন হসপিটালে থেকে 1 ব্যাগ রক্ত দিয়ে মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনেছে। তারপর মা নানুমণির কাছেই থাকতো। কয়েক মাস পর বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। মাকে ভালোবাসার ফাঁদে ফেলে দেয়। আমার বোকা মা দ্বিতীয়বারের মতো আবারও সবার বিরুদ্ধে গিয়ে বাবার হাত ধরে চলে যায়। তার কিছু মাস পরে আবার একই ঘটনার পুনরায় হয়। তখন মা নানুমণিকে কথা দিয়েছিল আর কখনোই যাবে না। তারপর মা সত্যি আর যায়নি। নানুমণি মা বাবার ডিভোর্স করে দিয়েছিল। তারপর মা আমাকে নিয়ে নানু বাড়িতেই থাকতে শুরু করে। আমার 2 মামা, 1 খালা ছিল। আমার খালামণি বিয়ে হয়ে গিয়েছিল। বড় মামা বিয়ে করেনি, ছোট মামা বিয়ে করেনি। নানা ভাই ছিল মালয়েশিয়া। আমার মা, আমি, 2 মামা ও নানুমণিকে নিয়ে আমাদের পরিবার। ধীরে ধীরে আমি হয়ে উঠলাম সবার চোখের মণি। সবাই আমাকে খুব ভালোবাসতো। এভাবেই চোখের পলকে কেটে গেল কয়েক বছর। আমার নানুমণির কাছে এসে আমার মা আগের থেকে দ্বিগুণ সুন্দরী হয়ে গেল। সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, কিন্তু আমার কথা ভেবে মা রাজি হতো না। তারপরে একদিন আমাদের পাশের গ্রাম থেকে একটা প্রস্তাব আসলো। ছেলে বিদেশ থেকে এসে জানতে পারে তার বউ পরকীয়া করে, তাই ডিভোর্স দিয়েছে। এই সপ্তাহে বিয়ে করে আবার চলে যাবে বিদেশে। ছেলেটা সামলা, তবে চেহারা সুন্দর। ছেলের পরিবারও ভালো। এসব শুনে আমার মা রাজি হয়ে গেল। তাছাড়া কতদিনই বা বাবা মার ঘাড়ে বসে থাকবে। তাই রাজি হয়ে যায়। হঠাৎ করেই বাড়িতে বিয়ের ধুম পড়ে যায়। চারদিক কেমন ঝলমলিয়ে উঠছে। এসব কিছুর কারণ আমার ছোট্ট মাথায় ঢুকলো না। চারদিকে বিয়ের আমেজ, বাড়ি ভরা মানুষ। আমার খুবই আনন্দ লাগছিল। আমি কি আর জানতাম এই বিয়েই যে আমার জীবনে কাল হয়ে আসবে। বিয়েতে আমার মায়ের অনেক আত্মীয় স্বজনরা এসেছে। আমার মায়ের ছোট কাকার মেয়ে সামিয়া, সম্পর্কে আমার খালামণি। উনি আমাকে ভীষণ ভালোবাসতো। এত এত অপরিচিত মানুষদের মাঝে অনেকেই আমি চিনতাম। তাই সবসময় ওনার সাথেই চিপকে থাকতাম। ওনার সাথে ছোট্ট আমি কথার ঝুলি নিয়ে বসতাম। এটা কি, ওটা কি, এটা এমন কেন, ওটা এমন কেন, এরা কারা? হাজারটা প্রশ্ন করতাম। উনিও আমাকে হাতছাড়া করতেন না। আমাকে সবসময় কোলে নিয়েই রাখতেন। এই বিয়ে বাড়িতে যখন সবাই কাজে ব্যস্ত তখন খালামণি আমাকে নিয়ে ব্যস্ত ছিল। আমাকে খাইয়ে দেওয়া, আমাকে গোসল করিয়ে দেওয়া, আমার চুল আঁচড়ে দেওয়া সব উনিই করতো। আমি সারাদিনেও আমার মায়ের দেখা পেতাম না। আমাকে কেমন দূরে দূরে রাখতো। বিয়ের দিন যখন খালামণি আমাকে নিয়ে মায়ের কাছে বসেছিল তখন মা খালামণিকে বলেছিল, সামিয়া তাবাসসুমকে নিয়ে একটু ঘুরে আয়, দূরে নিয়ে যা। তখন খালামণি আমাকে নিয়ে উঠতে চলে আসেন। একটা সময় দেখলাম বাড়ির সবাই কাঁদছে। আমি তখন ডাবাডাব করে সবার দিকে তাকিয়েছিলাম। নানুমণি, মামা, আশেপাশে অনেকেই কাঁদছে।
আমি খালামণির দিকে তাকিয়ে দেখলাম সামিয়া খালামণির কাঁদছে। একটু পরই মাকে নিয়ে বের হলো। মাও কাঁদছে। এবার আমিও জোরেই কেঁদে উঠলাম। আমাকে কাঁদতে দেখে নানুমণি ও খালামণিও ডুকরে কেঁদে উঠলেন। আমার কান্নার গতি বাড়ছে তাই খালামণি আমাকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন। অনেকটা শান্ত পরিবেশে এসেও আমার কান্না থামছে না। আমাকে থামানোর জন্য খালামণি বলছে, জানো আনিকা, তোমার চুলগুলো কত সুন্দর। তুমি জানো তোমার চোখ দুটি কি মায়াবী। তুমি জানো তোমার গালগুলো ভীষণ সফট। তোমার এই ছোট ছোট চুলগুলো ভীষণ সিল্ক। তুমি কত আদরে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তখন আমি খালামণির কোনো কথার অর্থই বুঝতে পারিনি। তবুও এতগুলো কথায় আমার কান্নায় কিছুটা থেমে আসলো। খালামণি আমার মুখের দিকে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। হঠাৎ করেই উনি আমাকে জড়িয়ে কেঁদে উঠল। খালামণির সাথে আমিও কেঁদে উঠলাম। আমার কান্না দেখে খালামণি আমাকে নিয়ে পুকুর ঘাটে গেলেন। আমার কান্না থামার জন্য বিভিন্ন কথা বলছেন। নিজেই বলছেন, নিজেই হাসছেন। ততক্ষণে কান্না থেমে আমি মায়ের কথা ভুলেই গিয়েছি। যখন খালামণি আমাকে নিয়ে বাড়িতে আসলেন তখন বাড়িটা আগে থেকে নিস্তব্ধ, নিঃসুপ। আগের মতো মানুষগুলো নেই। অনেকেই চলে গেছে। আমি বাড়ি ফিরেই মাকে খুঁজতে লাগলাম। মাকে কোথাও খুঁজে না পেয়ে আমি আবারও জোরে কাঁদতে লাগলাম। এবার মামা আমাকে কাজে করে ঘুরতে নিয়ে গেলেন। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফিরে সামিয়া খালামণিকে পেলাম না। পরের দিন আবারও সবাই আসছে। সামিয়া খালামণিও আসছে। তাকে দেখে আমি তার কুলে ঝাঁপিয়ে পড়লাম। সবাই কোথাও একটা যাচ্ছে। বাড়িতে শুধু আমি আর নানুমণি ছিলাম। আমি খালামণির সাথে যাওয়ার জন্য কেঁদেছি, কিন্তু নানুমণি দেয়নি আমাকে। যখন সবাই ফিরে এসেছে তখন সাথে মাকে দেখে আমার খুশিকে দেখে আমি মাকে পেয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লাম। মা আমাকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেয়ে খালামণির কাছে দিয়ে চলে গেলেন। মায়ের সাথে আরো দুজন অচেনা মানুষকে দেখে আমি পা টিপে টিপে সামনে গেলাম। আমাকে দেখে লোকটা কোলে নিয়ে একটু পরেই নামিয়ে দিলেন। আমি খেয়ালে করলাম মা আর আগের মতো নেই। যেই মা আমাকে 1 মিনিটের জন্য হাতছাড়া করতো না সেই মা এখন আমাকে দেখলে বেঁচে রাখে না। এখন আর আমাকে খাইয়ে দেয় না। মায়ের সাথে আসা 7 বছরের মেয়েকে নলা তুলে খাইয়ে দেয়। আর আমি শুধু দেখি। তারপর মা চলে গেলে অনেকদিন হলো আর আসেনি। আসলেও আমার সাথে খেলে না, কথা কম বলে। মা চলে যাওয়ার পর আমি নানুমণির সাথেই সময় কাটাই। নানুমণি যেখানেই যায় আমাকে সাথে নিয়ে যায়। এভাবেই সময় কাটতে থাকে। এভাবেই সময় চলতে লাগলো। আমিও ধীরে ধীরে বড় হতে লাগলাম। এখন আমি 9ম শ্রেণীর ছাত্রী। যতই বড় হচ্ছি ততই নিজেকে গুটিয়ে নিচ্ছি। একদম চুপচাপ হয়ে গিয়েছি। সবাই আমাকে ভীষণ ভালোবাসতো শুধুমাত্র মা ছাড়া। মা কয়েক মাস পর পরই আসতো, কিন্তু আমার সাথে তেমন কথা হতো না। আমিও মা আসলে নিজেকে গুটিয়ে নিতাম। পড়ায় ডুবে থাকতাম। পুকুর ঘাটে বসে থাকতাম। আবার স্কুল থেকে দেরি করে ফিরতাম। বাড়ি থেকে স্কুল প্রায় 1 কিলোমিটার দূরত্বের। সব সময় গাড়ি করে আসা যাওয়া করলেও মা আসলে সেই রাস্তাটা আমি একা একা হেঁটে হেঁটে আসতাম। ইচ্ছে করে দেরি করতাম। কেন যেন মাকে আমার সহ্য হতো না। মা 2-3 দিন থেকে আবার চলে যেত। তখন আমি স্বাভাবিক হয়ে যেতাম। নানুমণি আমায় ভীষণ ভালোবাসতো। আমার খোঁজ খবর রাখতো। কেন যেন নিজের এই জীবন আমার ভালো লাগতো না। মানুষের সঙ্গ আমাকে অস্বস্তি দেয়। স্কুলেও কোনো বন্ধু ছিল না আমার। বাড়িতে দূর সম্পর্কের যত আত্মীয় আসতো সবাই আমার জন্য আফসোস করতো। চলে যাওয়ার সময় হাতে 500 কিংবা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে যেত। যেহেতু বাড়িতে আমার চেয়ে ছোট কেউ ছিল না, আমি সেই টাকা কখনোই খরচ করতাম না। আমার পড়াশোনা এবং অন্য যাবতীয় খরচ নানা ভাই দিত। প্রতি মাসে আলাদা করে আমার জন্য 1000-2000 টাকা দিত। সেই টাকা আমার কোনো খরচই লাগতো না। আমি টাকাগুলো এমনতেই ছোট্ট মাটির ব্যাংক কিনে ওখানে জমাতাম শখ করে। এমনতেই চলছিল জীবন। তারপর বড় মামা বিয়ে করলো। প্রথমে প্রথমে মামি ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে তার মুখোশ খুলে যায়। আমি বুঝতে পারলাম মামি আমাকে হিংসে করছে। সবার এত ভালোবাসা, এত এত টাকা দেওয়া মামির সহ্য হতো না। কিন্তু মুখেও কিছু বলতো না। কিন্তু আমি বুঝতে পারতাম
আমি বুঝলাম নানু বাড়িতে আমার থাকাটা স্থায়ী হবে না। মামি এখন নানুর ভয়ে চুপ করে আছে। কিন্তু কতদিন? নানুমণি আর আছে কার নেই। তখন আমার কি হবে? কোথায় যাব আমি? এই চিন্তাটা আমার মাথায় বেশ ভালোভাবে ঢুকে গিয়েছে। আমি নিলাম এক কঠিন সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত আমার জীবনের মোড় পাল্টে দিল। কিছুদিন পর আমাদের প্রতিবেশী এখানটি এলো। প্রথম শ্রেণীতে পড়া তার ছোট্ট মেয়ে রিয়াকে পড়ানোর জন্য টিচার পাচ্ছেন না। এই নিয়ে হাজারিটার। আমি এগিয়ে গিয়ে বললাম, আন্টি আমি তো নবম শ্রেণীতে পড়ি। আমি যদি বাড়ি গিয়ে রিয়াকে পড়িয়ে আসি আপনি কি আপত্তি করবেন? প্রথম শ্রেণীর ছাত্রীকে পড়ানো আমার কাছে কোনো ব্যাপার না। আমার কথায় আন্টি একটু ভাবলেন, তারপর তিনি খুশি মনে রাজি হয়ে গেলেন। তারপর দিন থেকেই আমি রোজ বিকেলে রিয়াকে পড়াতাম। প্রথমে নানুমণি আপত্তি করলে পড়ে রাজি হয়ে গেলেন। তারপর আরো একটা টিউশনি নিলাম। আমার ক্লাসমেট মাহিদার ছোট বোন ফারিয়াকে পড়াতাম। ফারিয়া মাহিদার কাছে পড়তে চাইতো না। বোন বলে পড়ায় মনোযোগ দিত না, তাই কথায় কথায় একদিন আমাকে বলেছিল। প্রথমে আমি প্রস্তাব দিলাম আর মাহিদা ও রাজি হয়ে গেল। এভাবেই দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যেতে লাগলো। আগে টাকা জমাতাম শখের বসে, আর এখন টাকা জমাই নিজের ভবিষ্যতের জন্য। এভাবেই আমার এসএসসি এক্সাম চলে আসলো। আমিও পুরোদমে পড়াশোনা চালিয়ে গেলাম। এক্সামগুলো বেশ ভালো হচ্ছিল। আমি ছোটবেলা থেকেই মেধাবী ছিলাম। তার মাঝে সারাক্ষণ বইয়ে ডুবে থাকতাম। শেষ এক্সাম দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজ আর গাড়ি করে বাড়ি ফিরবো না। আজ আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরবো। না জানি কখন আর এই পরিচিত রাস্তাটায় ফেরা হয়। যদিও বা ফিরে আসি, তাহলে কি আদৌ রাস্তাটা এমন শুনশান, নিস্তব্ধ, গাছপালা ভরপুর রাস্তাটা থাকবে? প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। আজ সবার সাথে ফুরফুরে মেজাজের কথা বলছি। নানু মনিকে আহ্লাদি স্বরে বললাম, নানু আজ আমি শেষবারের মতো তোমার হাতে খেতে চাই। খাইয়ে দাও। নানু ধমকে বললেন, শেষবারের মতো কেন? তুই চাইলে সবসময় খাইয়ে দিব। আমি কিছু না বলে মুচকি হাসলাম। নানু মনির হাতে তৃপ্তি নিয়ে খাবার শেষ করলাম। নানা ভাই, মামা, মামি, খালামণি সকলের সাথে অনেকক্ষণ কথা বললাম। এটা দেখে সবাই একটু অবাক হলেও প্রকাশ করল না। সেদিন বিকেলে বসে প্রথমবারের মতো নিজের ছোটবেলা থেকে টাকা জমানোর ব্যাংকটা ভেঙে ফেললাম। দুটো ব্যাংক ছিল। প্রথমটা ভেঙে ফেললাম। টাকাগুলো বিছানায় ছিটিয়ে পড়ল। 100, 500, 1000 টাকার নোট ছিল। 100 টাকার নিচে কোনো নোট ছিল না। আমার সেই 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত জমানো টাকা মানে 10 বছরের টাকা। সবগুলো টাকা গুনে গুনে দেখলাম। মোট 2,20,000 টাকা। 2 বছরে 2টা টিউশনির টাকা ছিল 48,000। বাকি সব ছিল নানা ভাইয়ের প্রতি মাসে দেওয়া টাকা ও অন্যান্য আত্মীয়দের দেওয়া টাকা। এবার দ্বিতীয় ব্যাংকটা ভেঙে ফেললাম। এই ব্যাংকে ছিল সব খুচরা টাকা, যা নানুমণি কিংবা মামা, খালামণি দিত। বেশি টাকা নানুমণির, কারণ নানুমণি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় 50 টাকা কিংবা 100 টাকা দিত টিফিন করার জন্য, এগুলো সেই টাকা। মাঝে মাঝে মামা দিত মজা খাওয়ার জন্য, আমি অর্ধেক মজা খেলে বাকি অর্ধেক রেখে দিতাম। মাঝে মাঝে হেঁটে আসলে সেই গাড়ি ভাড়া টাকা। 20 টাকা, 10 টাকা, 50 টাকা, নোটগুলো গুনলাম। এখানে মোট 10,000 আছে। সবগুলো টাকা একত্র করে দেখালাম 2,30,000। তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই টাকাগুলো দিয়ে খুব সুন্দর করে আমার কয়েক বছর চলে যাবে। ততদিনে অন্য কোনো ব্যবস্থা হয়ে যাবে। সব ঠিকঠাক করে গুছিয়ে একটা চিঠি লিখতে বসলাম। শ্রদ্ধেয় ও ভালোবাসার নানুমণি, প্রথমেই আমার সালাম ও অফুরন্ত ভালোবাসা নিও। জীবনের 16টা বছর তোমার ছায়াতলে কাটিয়ে দিলাম। কখনো কোনো কিছুর অভাব বোধ করিনি। মুখ ফুটে কিছু বলার আগেই তুমি বুঝে যেতে। তাই তোমার কাছে কিছু চাইতে হতো না। আমাকে সবচেয়ে বেশি তুমিই ভালোবাসতে। তোমার বয়স হচ্ছে। হায়াত মৌতের কথা তো বলা যায় না। তুমি আর আছো, কাল নেই। তখন আমার কি হবে? আমার যে সারাটা জীবন পড়ে আছে। নানা ভাই তো মালয়েশিয়া, কখনো চোখে দেখিনি। কখনো দেখতে পাবো কিনা জানি না। তোমার কিছু হয়ে গেলে মামি আমাকে আর আগের মতো দেখবে না। সবাই পাল্টে যাবে।
দেখো, মা ও বাবা দুজনেই সুখে আছো, শান্তিতে আছে। শুধুমাত্র তাদের একটা ভুল সিদ্ধান্তে আমার জীবনটা শেষ। তাই নিজের ভবিষ্যতে নিজেকেই দেখতে হবে। আমার জন্য ভেবো না। নানা ভাইকে আমার সালাম ও ভালোবাসা দিও। আর হ্যাঁ, গত বছর নানা ভাইয়ের দেওয়া ফোনটা নিয়ে যাচ্ছি। এতদিন তো কাজে লাগেনি, এখন দরকার পড়বে, তাই নিয়ে যাচ্ছি। যেহেতু নানা ভাই আমাকে দিয়েছিল তাই এটা আমারই। আমি আজ শূন্য হাতে যাচ্ছি। একদিন ফিরবো পরিপূর্ণ হয়ে, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ফিরবো না। আমাকে খোঁজার চেষ্টা না করলে খুশি হব। যেদিন প্রতিষ্ঠিত হব সেদিন নিজেই ধরা দিব, তার আগে নয়। জানি না ততদিনে তোমাকে পাবো কিনা। এই চিঠির কথা কাউকে না জানানোর জন্য অনুরোধ রইল। তুমি আমার জন্য মন ভরে দোয়া করো। আমি আসবো, ফিরে আসবো, তোমার জন্য আসবো। তুমি অপেক্ষায় থেকো। ইতি, তোমার স্নেহের নাতনি আনিকা তাবাসসুম। পরদিন চিঠিটা ভাঁজ করে নানমুনির বালিশের নিচে রেখে চলে গেলাম কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্য। মাহিদাদের বাড়ির পাশেই একটা খালি বাসা ছিল। মাহিদার আম্মুর থেকে শুনেছি বাসাটা নাকি ভাড়া দিবে। আমি আন্টিকে বলে বাসাটা আমার জন্য নিয়ে নিলাম 3 মাসের জন্য। এটা যেহেতু গ্রাম সাইড তাই ভাড়া বেশি ছিল না, 1,500 টাকা ছিল। এক্সামের জন্য আমি 3 মাস ফ্রি, শুধু রেজাল্টের অপেক্ষা। আমার সাথে ছিল আমার জন্য কিছু আলমারিতে তুলে রাখা কাপড় আর আমার পছন্দের কিছু বই। এগুলো নিয়েই আমি চলে এসেছিলাম। আগে থেকেই এসব কিছু প্ল্যানিং করা ছিল আমার। কিছু টিউশনিও ঠিক করা ছিল। আমি এই 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছি। সারাদিনে মোট 6টা টিউশনি করেছি। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালে রান্না করে 9টার সময় টিউশনি গিয়ে 12টা বাজে এসে আবার দুপুরে রান্না করে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার 3টে বাজে বাকি 3টে টিউশনির জন্য যেতাম। ফিরে এসে নামাজ পড়ে বাকিটা সময় রেস্ট নিতাম। আন্টিকে নিয়ে গিয়ে রান্না করার দরকারি জিনিসপত্র নিয়ে এসেছিলাম। যেই ঘরটা ভাড়া করেছিলাম ওই ঘরের মালিক শহরে চলে গেছে, তাই ঘরে বিছানা, পাখা, টেবিল, প্যাকের ঘর সবই ছিল। ঘরের মালিক প্রতি ঈদে এখানে বেড়াতে আসে, তাই এগুলো এই বাড়িতে ছিল। আমার জন্য সুবিধা হয়েছে। আমার আর কিছু কিনতে হয়নি। আমি কখনো একা একা রান্না করিনি। নানু মনি দিত না রান্না করতে, তাই রান্না পারতাম না। কিন্তু আজকালকার যুগে ফোন থাকলে সব পারা যায়। আমিও ফোন দেখে দেখে শিখে নিলাম সব। প্রথম প্রথম রাতে একা ঘুমাতে ভয় হতো। আমি সবসময় নানু মনির সাথে ঘুমাতাম, তাই ভয় হতো একা থাকতে। কিন্তু আবার নিজেকেই বুঝাতাম এখন থেকে সারা জীবন আমাকে যে একাই ঘুমোতে হবে। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। এভাবেই কেটে যাচ্ছিল দিন। তারপরে একদিন রেজাল্ট এলো। রেজাল্ট দেখে তৃপ্তির হাসি হাসলাম। আমি এরকম কিছুই আশা করেছিলাম, কারণ আমার এক্সামগুলো ভালো হয়েছিল। আমি মেডিকেলে চান্স পাওয়ার আশা রাখলাম। তারপর আমি মাহিদা ও আন্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ওনারা না থাকলে এত কিছু সম্ভব হতো না। আন্টিও আমাকে যথেষ্ট স্নেহ করতেন। অতঃপর সকল পিছুটান ফেলে প্রথমবারের মতো চলে এলাম ব্যস্ত নগরী ঢাকায়। এই অচেনা শহর, অচেনা পরিবেশ, অচেনা মানুষগুলোর ভিড়ে আমি একা, বড্ড একা। এই ব্যস্ত নগরীতে কত কত মানুষ, অথচ আমি একা, ভীষণ একা। আমার জন্য কেউ নেই। কমলাপুর রেল স্টেশনে নেমে পড়লাম। খেয়াল করলাম একটা লোক বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি নিজেকে গুটিয়ে নিলাম। কিছুক্ষণ পর লোকটা আমার সামনে এসে বলে, আপনি কি আনিকা তাবাসসুম? আমি অবাক, বাকরুদ্ধ। লোকটা আমাকে চিনল কিভাবে? ঢাকা শহরে আমি এই প্রথম এলাম। আমাকে তো চিনার কথা না। আমি শক্ত কণ্ঠে বললাম, আমি আনিকা ইসলাম। তাবাসসুম নামটা কেটে ফেলেছি, কিন্তু আমি আপনাকে চিনলাম না। মধ্যবয়স্ক লোকটা হেসে বলে, আমাকে চিনার কথা না। আপনি যেই বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিক আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। আপনি নাকি এই শহরে নতুন, তাই? আমি অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকিয়ে রইলাম। আমি বুঝতে পেরেছি কাজটা যে মাহিদার আম্মু করেছে। আমি নিজেকে ধাতস্থ করে বললাম, হ্যাঁ চলুন। লোকটা আমার হাত থেকে ট্রলি ব্যাগটা নিতে চাইল। আমি মানা করলাম। তারপর উনি আমাকে একটা সিএনজি করে 6তলা বাসার সামনে নামলেন। তারপর 3তলায় একটা ফ্ল্যাটে নিয়ে এসেছেন।
কলিং বেল বাজতেই 9 বছরের একটা ছোট্ট ছেলে দরজা মেলে দিল। আমিও কিছুটা সংকোচ নিয়ে ঘরে প্রবেশ করলাম। চারদিকে চোখ বুলালাম। একটা বড় ড্রয়িং রুম, পাশাপাশি 2টা রুম, 2টা ওয়াশরুম, একটা কিচেন, 2 রুমে 2টা বারান্দা, বেশ সাজানো গুছানো। আমাকে দেখে একটা মহিলা এগিয়ে আসলো। মহিলাটার বয়স বেশি হবে না, 25 কিংবা 26 বছর হবে। আমি সালাম দিলাম। উনি আমার ভালো মন্দ জিজ্ঞেস করলেন। কথায় কথায় জানতে পারলাম ওনার নাম সীমা। আমি আন্টি দেখলাম। আন্টি আমাকে ফ্রেশ হতে বললেন। আমি ফ্রেশ হয়ে আসলে আন্টি খাবার দিল। আমার সাথে এমন ব্যবহার করছে যেন আমরা কত বছরের পরিচিত। আন্টির 2টা ছেলে, একটা 9 বছর বয়স, আর একটা 6 বছর বয়স। আঙ্কেল বাসায় নেই, কাজে গেছেন। আন্টি আমার পরিবার নিয়ে কোনো প্রশ্ন না করাতে আমি একটু স্বস্তি পেলাম। তারপর পরের দিন আন্টিকে নিয়ে আমি আমার কলেজের পাশে একটা বাসা ভাড়া নিলাম। আমাকে কলেজে ভর্তি করানো থেকে বাসা ভাড়া করে দেওয়া, সকল আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস সব আন্টি কিনে দিলেন। আঙ্কেল আন্টি খুব জোর করলেন আরো 2 দিন থাকার জন্য। আমি থাকিনি। যতই ভালো হোক না কেন, অপরিচিত কারো বাসায় থাকাটা শোভা পায় না। পরের দিনই চলে আসলাম নিজের বাসায়। সারাদিন লেগে ঘর পরিষ্কার করে গুছালাম। আন্টির 2 ছেলে রাফি রাহিমকে পড়ানোর জন্য বললেন। আমিও রাজি হয়ে গেলাম। সপ্তাহে 3 দিন পড়াতাম। তারপর আন্টি আরো 3টা টিউশনি খুঁজে দিলেন। শনি, রবি, সোম রাফি আর রাহিমকে পড়াতাম। মঙ্গল, বুধ, বৃহস্পতি বাকি 3জনকে পড়াতাম। সব গুজরাট করতে করতে 3 দিন লেগে গেল। তারপর থেকে শুরু হয় আমার একলা জীবনের সূচনা। প্রতিদিন ফজরের সময় উঠে নামাজ পড়ি। তারপর পড়তে বসি। একা হাতে রান্না করি। কলেজে যাওয়ার জন্য তৈরি হয়। কলেজ থেকে আসতাম 3টে বাজে। এসে গোসল করে নামাজ পড়তাম। খাবার গরম করে খেয়ে একটু রেস্ট করতাম। তারপর আসর নামাজ পড়ে পড়াতে যেতাম। রাতে এসে পড়া শেষ করতাম। এভাবেই কাটছে জীবন। কিন্তু যতদিন যাচ্ছিল ততই আমার পড়াশোনার খরচ বাড়তে লাগলো। জমানো টাকাও ফুরিয়ে আসে। আমার লক্ষ্য ছিল মেডিকেলে চান্স পাওয়া। আর একজন মেডিকেল স্টুডেন্টের পড়াশোনার খরচ তো আর কম না। তাই বুঝে শুনে নিজের প্রতি টাকা খরচ কম করতাম। একবার কলেজ থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। ভীষণ জ্বর এসেছিল। সে রাতে একটু ঘুমিয়ে আমি। সারা রাত জ্বরে আর্তনাদ করেছি। কিন্তু আমার সেই আর্তনাদ 4 দেয়ালেই বন্দি ছিল। কেউ শুনেনি। পরদিন সেই জ্বর নিয়েই রান্না করেছি। আমার তো আর মা নেই যে সকাল সকাল ঘুরিন থেকে তুলে আদর যত্ন করে খাইয়ে দিবে, আবার টাকাও বেশি খরচ করা যাবে না। তাই অনলাইনেও অর্ডার করলাম না। নিজে নিজেই জ্বর নিয়েই রান্না সারলাম। ঢাকা শহর এখন আমার পরিচিত হয়ে গিয়েছে। এখন আর ভয় করে না। মানিয়ে নিতে শিখে গেছি। যা যা প্রয়োজন নিজেই নিয়ে নিতে পারি। সময় আমায় সব শিখিয়ে দিয়েছে। জীবন অনেক কঠিন। সেই কঠিনকে মেনেই যে চলতে হয়। দিন যত যাচ্ছে আমার পরিশ্রম বেড়ে যাচ্ছে। তবুও থামছি না। ক্লান্ত হলে একটু বিশ্রাম নেয়। তারপর পিছনে ফিরে তাকিয়ে দেখি কতটা দূর চলে আসলাম। তারপর আবার লক্ষ্যে এগিয়ে যায়। আমাকে যে প্রতিষ্ঠিত হতেই হবে। সবাইকে তো তাদের যোগ্য জবাব দিতেই হবে। একাকী জীবনে হাসি দুঃখ কষ্ট নিয়ে পার করলাম 5টা বছর। কত বিপদ আসলো, কিন্তু কেউ আমায় থামাতে পারেনি। কত খোঁচর খেয়েছি, তবুও মুচকি হেসে নিজেই উঠে দাঁড়িয়েছি। দেখতে দেখতে কেটে গেল 9টা বছর। কত কি পাল্টে গেল। এখন আমি পরিপূর্ণ একজন মেয়ে। ভয় ডর উবে গিয়েছে। এখন একাকী চলতেই ভালো লাগে। বেশি মানুষ সহ্য হয় না, একাকী সময় কাটাতে ভালো লাগে। অবশ্য আমার একাকী জীবনে একমাত্র সঙ্গী আমার বই। বন্ধুত্ব করতে চাইলে আমাদের বইয়ের সাথেই করা উচিত। আজ বিকেলে রাজধানীতে যাব। সামনে শীত আসছে। শীতের কাপড় কিনতে হবে। তাই রেডি হয়ে নিচে নেমে গেলাম। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। রিক্সা আসতেই চলে গেলাম গন্তব্যে। রাজধানীতে সব কেনাকাটা শেষে একটা দোকানে চোখ আটকালো। খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। কখনো শাড়ি পরা হয়নি। টাকা শেষ হয়ে যাবে।
এই ভয় কখনো প্রয়োজনের চেয়ে বেশি টাকা খরচ করেনি। কিন্তু আজ শাড়িটা নিতে ইচ্ছে করছে। আজ নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে। হাতে বাকি ব্যাগগুলো নিয়ে বসলাম দোকানে। হালকা আকাশি কালার শাড়িটা দেখে ভীষণ পছন্দ হলো। তাই আগ্রহ নিয়ে যেই না শাড়িটা ধরার জন্য হাত বাড়ালাম, তখনই কেউ আমার আগে শাড়িটা নিজের হাতে নিয়ে নিল। আমি ফিরে তাকাতে যাকে দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। অবাক, স্তব্ধ। কতগুলো বছর পর কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। সব লজ্জা জলাঞ্জলি দিয়ে তাকিয়ে রইলাম সামনের মানুষটার দিকে। সামনে থাকা মানুষটাকে দেখে শুধু একটা কথাই আমার মুখ দিয়ে বের হলো, মা। শব্দটা পাশের মানুষটার কানে গেল না, কারণ তিনি শাড়ির ভাঁজটা উল্টে পাল্টে দেখতে ব্যস্ত। আমি ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছি। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলাম মায়ের পাশে একটা মেয়ে কোলে ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম মেয়েটা আমার মায়ের দ্বিতীয় পক্ষের মেয়ে, তোহা, তার পাশেই মায়ের বিয়ে করা দ্বিতীয় স্বামী। বহুদিন পর বুকটা মুচড়ে উঠল। অনুভব করলাম বুকের বা পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। ওদের পাশে যদি আজ আমি থাকতাম খুব ক্ষতি হতো কি? মুহূর্তেই তার ছেলের হাসি ফুটে উঠে আনিকার মুখে। ভাবতে ভাবতে কখন যেন চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছে ফিরে আসতে লাগলাম। তোহা আপুর কোলে ছোট্ট বাচ্চাটার মুখটা দেখা লোভ সামলাতে পারলাম না। থমকে গিয়ে বাচ্চার দিকে তাকিয়ে রইলাম। বাচ্চাটা কাঁদছে। তোহা আপু বাবুটার কান্না থামানোর জন্য কোলে নিয়ে দোল দিচ্ছে, তবুও থামছে না। আমি নিজের অজান্তেই এগিয়ে গিয়ে বললাম, আপু বাবু তো কাঁদছে, আমার কোলে একটু দিন। অপরিচিত কণ্ঠ শুনে তোহা আপু আমার দিকে ভ্রু কুঁচকে ফিরে তাকায়। জিজ্ঞেস করে, কে তুমি? আমি কে সেটা না হয় পরেই জানা যাবে। এবার বাবুটাকে একটু আমার কোলে দাও। বলতে বলতে তোহা আপুর বাবুটাকে কোলে নিয়ে নিলাম। আমি কোলে নিয়ে দোল দিতে লাগলাম। আপু হুট করেই বলে, তোমাকে খুব চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তোমার বাড়ি কোথায়? আশ্চর্যজনক ভাবে বাবু আমার কোলে এসে কান্না থামিয়ে দিয়েছে। আমি মুচকি হেসে বললাম, কি দেখে মনে হলো আমরা পরিচিত? আপু একটু ভেবে বলে, মনে হচ্ছে আগে তোমাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারছি না। তোমার চোখগুলো ভীষণ চেনা চেনা লাগছে। আমি বাবুর গালে টুপাটুপ দুটো চুমু খেয়ে বললাম, বাই দাও ওয়ে আপু, তোমার বাবুটা ভীষণ কিউট। মাশাআল্লাহ। তোহা আপু আমার কথায় মৃদু হাসে। আমি বাবুকে আপুর কোলে দিয়ে চলে যেতে নিলে আপু বলে, কি হলো বললে না তো? আমি যেতে যেতে পিছু ফিরে তাকিয়ে মৃদু হেসে বললাম, অতীতে তাবাসুম, বর্তমানে ডাক্তার আনিকা ইসলাম। বলেই ভিড়ের মাঝে হারিয়ে গেলাম। পিছন ফিরে তাকালে হয়তো কারো অবিশ্বাস্য চাহনি দেখতে পেতাম। স্তব্ধ চোখে তাকিয়ে থাকা কয়েক জোড়া চোখ দেখতে পেতাম। যতক্ষণে ওদের মাথায় কথাটা ঢুকে ততক্ষণে আমি অনেক দূর, বহুদূর হারিয়ে গিয়েছি। তোহার যখন বিষয়টা বোধগম্য হলো ততক্ষণে আনিকা ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছে। তোহা এতটাই স্তব্ধ যে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নিজের হাত দিয়ে আম্মুর হাত ধরে ঠেলছে। সেটা দেখে আম্মু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেছিল, কিরে কি হয়েছে? এরকম করছিস কেন? আম্মু, আম্মু। তাবাসুম, তাবাসুম কি হয়েছে? তাবাসুমকে দেখেছি আমি, এখানেই ছিল। রিক্তাকে কোলে নিয়েছে, আবার চলে গেল। তোহার কথায় শান্তা বেগমের টনক নড়ে। হাতে থাকা শাড়িটা ফেলে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বললি তুই? তাবাসুম এখানে এখানে ছিল? তোহা মাথা নেড়ে বলে সবটা ঘটনা। শান্ত বেগম হায় হুতাশ করে বলে, একটুর জন্য মেয়েটাকে দেখতে পেলাম না, এতগুলো বছর খুঁজে পেলাম না, অথচ আজ আমার সাথে থেকে মেয়েটাকে দেখার সুযোগ পেলাম না। মেয়েটা দেখতে কেমন হয়েছে রে? তোহা বলে, আমিও দেখতে পাইনি আম্মু। মুখে মাছ ছিল, চোখে চশমা। চোখগুলো দেখতে পেলেও সম্পূর্ণ মুখ দেখতে পারিনি। তবে বোঝা যাচ্ছিল ভীষণ সুন্দর হয়েছে। যাওয়ার সময় বলে গেল, ডাক্তার আনিকা ইসলাম। শান্তা বেগম বলে, ডাক্তার কেন বলবে? তাবাসসুম কি ডাক্তার নাকি? মিথ্যা কেন বলল? তোহা ভোতা কণ্ঠে বলে, আমি তো তাই শুনলাম। তুই ভুল শুনেছিস, ডাক্তার হওয়া মুখের কথা না। টাকা পয়সা, পড়াশোনা সব মিলিয়ে ডাক্তার হওয়া তাবাসসুমের কাছে অসম্ভব ব্যাপার স্যাপার।
তোহাও বুঝার ভঙ্গিতে মাথা নাড়ায়। আনিকা যেদিন চিঠি রেখে চলে এসেছিল, সেদিন চিঠি পেয়ে আনিকার নানুনি ভীষণ কেঁদেছিল। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছিল, কারণ তার নাতনি তো বলেছে আমি প্রতিষ্ঠিত হয়ে ফিরে আসব। সেই অপেক্ষায় এখনো তিনি প্রহর গুনছে। আনিকা আসবে বলে তিনি এখনো পথ চেয়ে আছেন। অন্যদিকে আনিকার চলে যাওয়ার খবর পেয়ে বিন্দু মাত্র হেলদোল হলো না শান্তা বেগমের। উনি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন, আপদ বিদায় হয়েছে ভেবেছেন। কিন্তু তখনই অশান্তি নেমে আসে। মেয়ের চলে যাওয়াতে জন্মদাত্রীর এমন আচরণে বেশ খেপে যায় রুবেল হক, তোহার বাবা। ওনার কথা মতে যেই মা নিজের নারী ছেঁড়া ধনকে এতটা অবহেলা করতে পারে সেই মা তার সন্তান তোহা এই যে অবহেলা করবে না তার কি গ্যারান্টি আছে? তখন শান্তা বেগম হাতে পায়ে ধরেও বোঝাতে পারেনি, আমি তোহাকে সময় দিব বলেই আমার মেয়েকে দূরে সরিয়ে দিয়েছি। আবার আনিকার নানু মেয়েও নিজের মেয়েকে ত্যায্য করেন। ওনার মতে যেই মেয়ে নিজের মেয়ের চলে যাওয়া দেখে একটু বিচলিত হয় না সেই মেয়ের আমার প্রয়োজন নেই। শান্তা বেগম তখন একটু একটু ফিল করতে পেরেছিলেন মেয়ের শূন্যতা। বুঝতে পেরেছিলেন কতটা অন্যায় তিনি করেছেন। তখন অনুশোচনায় ভুগেছেন, কিন্তু ততক্ষণে যে বহু দেরি। সবই ঠিকঠাক হলো, কিন্তু মাঝে দিয়ে আনিকার জীবনটার টানাপোড়েন শুরু হলো। এতগুলো বছর পর আম্মুকে দেখে ভিতরটা চুরমার হয়ে যাচ্ছিল। ওরা কত সুখে আছে, ওরা তো শান্তিতেই আছে। শান্তিতে নেই শুধু সে। বাসায় এসে বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললাম, কেন এত পাষাণ হলে তোমরা? সন্তানকে আগলে রাখতে না পারলে জন্ম কেন দিয়েছিলে? মেয়েদের স্বপ্নে কি তার বাবা, অথচ আমার বাবাকে দেখ। তার যে একটা মেয়ে আছে সেটাই ভুলে গেছে হয়তো। কিন্তু আম্মু তুমি, তুমি তো জানতে আমার কথা। তুমি কেন বদলে গেলে আম্মু? জবাব দাও আমায়। তোমাদের একটা ভুল সিদ্ধান্তে আমি জলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। তুমিও সুখে আছো ছেলে মেয়ে নিয়ে, বাবাও সুখে আছে সংসার। দিন শেষে তোমরা সবাই সুখী, শুধু আমি বাদে। আমার জীবনটাকে গাঙ্গে ভাসিয়ে দিয়ে হাসি আনন্দে জীবন কাটাচ্ছ তোমরা। এদিকে মাঝ সাগরে পড়ে আছি আমি। ইয়া আল্লাহ, আমার কেন কেউ নেই? কেন আমার দুঃখগুলো শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই? আমি কেন এত একা? আমার জীবনে কি কেউ আসবে না? আমি সুখের দেখা পাবো না? আমার জীবনে কি সুখ ধরে দিবে না? আমি কি একটা ছোট্ট পরিবার ডিজার্ভ করি না? কবে আল্লাহ, কবে হবে সব আমার? চিৎকার করতে করতে গলা ভেঙে গিয়েছে আমার। চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই। হুট করেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে, ভীষণ এগুছালো দেখাচ্ছে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে নিজেই বললাম, আনিকা তুই না অনেক স্ট্রং? আজ ভেঙে পড়ছিস কেন? এত সহজে কাঁদলে চলে? দুনিয়া অনেক কঠিন, তোকে ভেঙে পড়লে চলবে না। তোকে কাঁদলে মানায় না। হাসতে হবে তোকে, মিথ্যা হাসি হাসতে হবে। কথাগুলো একা একা বলেই বোকা বোকা হাসি হাসলাম আমি। তারপর চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসলাম। মার্কেট থেকে শাড়ি, থ্রি পিস, শাল অনেক কিছুই এনেছি। আজ কাঁচা হাতে মিষ্টি কালার শাড়িটা পরলাম, তার সাথে কালো হিজাব বেঁধে নিলাম। পরিপাটি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিলাম, একটু হালকা লাগছে নিজেকে। আমার মন খারাপের সঙ্গে নেই, তাই একা একাই মন ভালো করার প্রয়াস চালাচ্ছি। এখন এক জায়গায় যাব, যেখানে মন খারাপের ছিটে ফোটাও নেই। সেখানে শুধু আছে স্বচ্ছ কিছু প্রাণ, প্রাণোচ্ছল হাসি, নিষ্পাপ কিছু মুখ। সেখানে গেলেই মন খারাপ ছুটে পালাবে। আর সেখানে গিয়েই জীবনের মোড় পাল্টে গেল আমার। আমি কি জানতাম আমার জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, যা আমার জীবনের গতি পাল্টে দিয়েছে। হয়তো সেখান থেকেই ধরা দিয়েছিল সুখ নামক বস্তু। রেডি হয়ে একদম পরিপাটি হয়ে বাসার নিচে নেমে আসলাম। রিকশায় নিয়ে ছুটে চললাম গন্তব্যে। রাস্তার পাশে একটা ছেলে হাওয়ায় মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রিকশা থামিয়ে ছেলেটার থেকে কিছু হাওয়ায় মিঠাইয়ের সাথে বিভিন্ন চকোলেট নিয়ে আবার রিকশায় ফিরে আসলাম। রিকশাটা একটা গেটের সামনে থেমেছে। আমি ভাড়া মিটিয়ে গেটটার দিকে তাকালাম। বড় বড় অক্ষরে লেখা রয়েছে এতিমখানা। নামটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এখানে কত কত ছেলে মেয়ে রয়েছে, অথচ কারো বংশ পরিচয় নেই, কারো মা বাবা নেই।
এখানে যারা আছে তারা সবাই এতিমটার মতোই এতিম। এতিমখানায় যেতেই কয়েকটা ছোট ছোট বাচ্চা ঝাঁপিয়ে পড়লো আমার দিকে। আমি হাঁটু মুড়ে বসে সবাইকে আদর করে দিলাম, সবাইকে হাতে থাকা মজাগুলো দিয়ে দিলাম, সবাই ছুটে চলে গেল। বসা থেকে উঠে দাঁড়িয়ে দেখলাম একটু দূরে একটা নতুন মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স কত হবে? 5 কিংবা 6 হবে। মেয়েটাকে আগে কখনো দেখিনি, নতুন এসেছে বোধ হয়, আমাকে চেনে না, তাই দূরে দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গেলাম মেয়েটার কাছে, মাথায় হাত বুলিয়ে বললাম, তোমার নাম কি? মেয়েটা একটু চুপ থেকে বলে, আমার নাম হীরামণি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে টুক করে একটা চুমু খেয়ে বললাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তো। তোমার নামের মতোই তুমি সুন্দর, একদম হীরার মতো। কবে এসেছো? মেয়েটা কোনো জবাব দিল না, চুপ করে রইল। আমিও জিজ্ঞেস করলাম না। ব্যাগ থেকে আরো কয়েকটা চকলেট বের করে হীরার হাতে ধরিয়ে দিলাম। মেয়েটা চকলেটগুলো নিয়ে চুপচাপ চলে গেল। মেয়েটা চলে যেতেই আমি আতিফ চাচাকে ডাক দিলাম। আতিফ চাচা এই এতিমখানার দেখাশোনা করেন। আমি মাঝে মধ্যে এখানে আসি, তাই আমাকে চেনেন উনি। এগিয়ে এসে শুধালো, কি হয়েছে মা? কিছু লাগবে? ভালো আছেন চাচা? হ মা, ভালো আছি। তুমি ভালো আছো? জি চাচা, ভালো আছি। চাচা, ওই হীরা মেয়েটা কখন আসলো? কে দিয়ে গেল? আতিফ চাচা দুঃখ প্রকাশ করে বলেন, আর কইও না মা, দুনিয়াটা পাপ দিয়ে বাইরে যাইতেছে। হীরার মা বাপের ডিভোর্স হয়ে গেছে। মা বাপ দুইজনেই দুইখানে বিয়ে করছে। কেউ এখন হীরারে রাখবার চায় না। হেল্লাইগা হীরার দাদা এতিমখানায় দিয়ে গেছে। এমন নিষ্পাপ মাইয়েরার সাথে কোন কুলা অঙ্গার মা বাপ এমন করছে কে জানে? মাইয়া পালতে না পাইলে জন্ম দিছিল কেন? তাগো কারণে মাইয়েরা এতিম হইল। আতিফ চাচার কথা শুনে বুকের ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। হীরা যেন আরে কানিকা। হীরার মাঝে নিজের ছোটবেলা দেখতে পাচ্ছিলাম আমি। সত্যি তো, তারা রিলেশন করে বিয়ে করে, পরিবার না মানলে আলাদা হয়ে যায়, আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করে। দিন শেষে সবাই সুখী হয়। মাঝখানে আনিকা আর হীরার মতো সন্তানরা সব হারায়, পৃথিবীতে একা পড়ে রয়। দিন শেষে তাদের আশ্রয় হয় এতিমখানায়, মা বাবা থেকেও পরিচয়হীন বেঁচে থাকতে হয়। বাচ্চাদের সাথে আনন্দ করতে করতে কখন যে বিকেল গড়িয়ে গেলে টের পেলাম না। সত্যি যতটুকু মন খারাপ ছিল সবটা উধাও। এই বাচ্চাগুলোই মন খারাপের মেডিসিন। মন খারাপ হলেই মাঝে মাঝে এখানে চলে আসি। আকাশ অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে বোধ হয়, সাথে করে ছাতাও আনলাম না, তাই আজকের মতো দ্রুত এতিমখানা থেকে বেরিয়ে আসলাম। বৃষ্টি চলে এলে যেতে পারবো না, তাই দ্রুত পায়ে এসে রাস্তার পাশে দাঁড়ালাম রিক্সার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো খালি রিক্সা আসলো না। যেগুলো এসেছে সেগুলোতে যাত্রী আছে। অপেক্ষা করতে করতে বৃষ্টিও নেমে গেল, মুহূর্তেই ভিজিয়ে দিয়ে গেল আমায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে। হঠাৎ করেই মাথার উপর বৃষ্টি পড়া থেমে গেল, অথচ এখনো বৃষ্টি পড়ছে। কিন্তু আমাকে বৃষ্টির পানি ছুঁতে পারছে না। আমি পাশে তাকাতেই দেখতে পেলাম একটা ছেলে আমার মাথায় ছাতা ধরে রেখেছে। ছেলেটার পরনে সাদা পাঞ্জাবি। আমি ছেলেটাকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনি কে? বিনিময়ে ছেলেটা চমৎকার হেসে বলে, আমি কি সেটা পরে জানা যাবে? সবার আগে আমার পরিচয়, আমি মানুষ। আমি এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। বহুক্ষণ ধরেই লক্ষ্য করলাম আপনিও দাঁড়িয়ে আছেন আর বৃষ্টিতে ভিজতেছেন, তাই ছাতাটা নিয়ে আসলাম আপনাকে সাহায্য করতে। আপনি বোধহয় ছাতা আনতে ভুলে গিয়েছেন, তাই না? এতগুলো কথার বিপরীতে আমি শুধু জবাব দিলাম, হু। উনি হয়তো বুঝতে পেরেছে আমি কথা বলতে আগ্রহী না, তাই উনিও চুপ করে আছেন। একই ছাতার নিচে প্রথমবারের মতো একটা ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই চুপচাপ দাঁড়িয়েছিলাম। অনেকটা সময় পর একটা খালি রিক্সা আমাদের সামনে এসে থামে। আমাদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আপনারা কই যাইবেন? আমি চুপ করে রইলাম, ভাবলাম হয়তো উনি যাবেন, কিন্তু উনিও চুপ করে রইলেন। তাই আমি তখন বললাম, শাপলা চত্বর যাব। রিক্সাওয়ালা বলেন, উঠুন। আমিও উঠে বসলাম, সাথে সাথে উনিও উঠে বসলেন। আমি শুধু অবাক চোখে দেখলাম। আমি ওনার দিকে তাকালাম, উনিও আমার পাশে বসে পড়েছেন। আমি তাকাতেই অপ্রস্তুত এসে বলে, আমিও শাপলা চত্বরেই যাব।
এখন আর রিক্সা পাবো বলে মনে হচ্ছে না, তাই উঠে পড়লাম। আপনার কোনো সমস্যা হবে? হলে নেমে যাব। আমিও একটু সরে বসে বললাম, না থাক, নামতে হবে না, চলুন। রিক্সাওয়ালা রিক্সার হুডি তুলে দিলেন। বৃষ্টির দিনে একই রিক্সায় একটা ছেলের সাথে বসে আমার কিছুটা দম বন্ধ লাগছে, কিন্তু উনি একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমি আমার অস্বস্তিতে চেপে বসে রইলাম। শাপলা চত্বরে এসে দুইজন দুদিকে চলে গেলাম। কেটে গেল কয়েকদিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্না বসালাম। তারপর খাওয়া দাওয়া করে হসপিটালের উদ্দেশ্যে চলে গেলাম। হসপিটালে গিয়ে কেবিনে বসতে না বসতেই খবর এলো ইমার্জেন্সি আছে। আমিও চলে গেলাম নির্দিষ্ট কেবিনে। কেবিনে গিয়ে দেখলাম আমার বয়সী এক মেয়ে, সিজার করাতে হবে। আমিও নিজের কাজ দক্ষ হাতে করলাম। বহুক্ষণ পর একটা ফুটফুটে ছেলে সন্তান নিয়ে বেরিয়ে আসলাম। বাচ্চাটা চিৎকার করে কাঁদছে। কি নিষ্পাপ মুখখানা, চেহারাটা কারোর সাথে বড্ড মিলে যাচ্ছে, চেনা চেনা লাগছে। বাচ্চাটাকে তোয়ালে মুড়িয়ে কেবিন থেকে বেরিয়ে আসলাম। বাচ্চাটার দিকে তাকিয়ে তার পরিবারকে বললাম, আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে। বলে যেই না তাদের দিকে তাকালাম তখনই বড়সড় একটা ধাক্কা খেলাম। আমার মা, বাবা, তোহা আপু, বড় খালা, বড় মামা সবাই রয়েছে। আমাকে দেখে সবার চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে। তারা যেন কেউ বিশ্বাস করতে পারছে না আমি ডক্টর। আম্মু অবাক হয়ে জিজ্ঞেস করে, তাবাসসুম, তুই ডক্টর? কবে হলি? কেমনে? তাও এত বড় হসপিটালে? সবার চোখে মুখে প্রশ্নের ছড়াছড়ি। সেসব ইগনোর করে নিজের শক্ত খোলস ধরে রেখে বললাম, একজন ডাক্তারের সাথে বুঝি কেউ এভাবে কথা বলে? সামান্য ম্যানার্স জানা নেই? আমার প্রশ্নে সকলেই থতমত খেয়ে যায়। সবাইকে উপেক্ষা করে আমি খুঁজে চলেছি আমার পরিচিত নানুমণির সেই মুখটা। মনের মাঝে খারাপ চিন্তা ভাবনাও কি দিচ্ছে, তবুও দমে গেলাম। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, বাচ্চার বাবাকে? তখনই ছোট মামা এসে বলে, তাবাসসুম, আমার কাছে দে। কেমন আছিস তুই? বাবুটাকে মামার কোলে দিয়ে মনে মনে ভাবলাম, এজন্যই বাবুটার চেহারা মিল পাচ্ছিলাম কারোর সাথে। তারপর কণ্ঠটাকে রুক্ষ করে বললাম, আমি তাবাসসুম নই। তাবাসসুম মারা গিয়েছে। আমি আনিকা, ডক্টর আনিকা ইসলাম। বলেই চলে গেলাম সেখান থেকে। পিছু অবধি দেখালাম না। বেশিক্ষণ থাকলে হয়তো বলে যাব, কিন্তু আমার ভুলে যাওয়া চলবে না। এরা আমার সাথে কি করেছে? এদের জন্য আমার জীবনটা এমন হয়ে গিয়েছি। এরা মা হতে পারে না, এরা আপনজন হতে পারে না। আপনজনরা দূরে সরিয়ে দেয় না, আপনজনরা আগলে রাখে। আর তারা কি করলো? তার জীবনটা একাকিত্বে ছেয়ে যেত না। সবার অবাক বাক্রুদ্ধ আর অবিশ্বাস্য চাহনিকে উপেক্ষা করে এগিয়ে যায় আনিকা। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই সামনে থেকে সেদিনের ছেলেটা ফোনে কথা বলতে বলতে আসে। গায়ে অ্যাপ্রন জড়ানো। আনিকা যেন চরম বিস্ময়কর কিছু দেখেছে, পায়ের জোরে সেখানেই থমকে যায়। ফোনে কথা বলার ফাঁকে বেখেয়ালি হয়ে সামনে থাকতে ইরফাদের চক্ষু কপালে উঠে যায়। এ কি দেখছে সে? সেদিনের রসকসীন মেয়েটার গায়ের রসে এপ্রন। নেম প্লটে চোখ যেতেই দেখতে পায়, দা আনিকা ইসলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ইরফাদ। মেয়েটাকে দেখলে বোঝার উপায় নেই যে মেয়েটা ডক্টর। এই মেয়েকে দেখলে মনে হবে একটা পুঁথি মেয়ে। ইফাদের মতো সেম বিষয় ও আনিকা। লোকটা ডক্টর? ওই তো নেম প্লটে ঝলঝল করছে, ডক্টর আয়মান সাদিক ইফাদ। লোকটা ডক্টর, অথচ আমি বুঝতে পারলাম না। সেদিন ওনাকে দেখে মনেই হলো না উনি ডক্টর। ভাবলাম পাশ কাটিয়ে চলে যাব। তার আগে ইরফান ডেকে বলে, আমি যদি ভুল না হয় তাহলে আপনি সেই যার সাথে সেদিন দেখা হয়েছিল? আমিও আগের মতোই গম্ভীর হয়ে বললাম, জি, আমি সেই। আর আমি যদি ভুল না হয় তাহলে আপনি সেই আয়মান যে হসপিটালে নতুন এসেছেন? উনি মাথা নাড়িয়ে হেসে বলে, হ্যাঁ আমি। এই ছেলেটাকে তাবাসসুম? প্রশ্নটা শুনে পিছু ফিরে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আমার রাগ হলো। একবার বলেছি আমাকে তাবাসসুম না রাখতে, তবুও রাখছে। তাই প্রশ্নের জবাবটা তাড়াভাবেই দিলাম, প্রথমত তাবাসসুম নামের কেউ এখানে নেই। দ্বিতীয়ত এই ছেলেটাকে সেটা আপনাকে জানানোর প্রয়োজনও করছি না। আম্মু আমাকে আবার জিজ্ঞেস করলো, এরকম আচরণ করছিস কেন তাবাসসুম? জন্মদাত্রীর সাথে কেউ এমন আচরণ করে? আমার আর আম্মুর কোনো কথোপকথনই উনি বুঝতে পারছে না, তাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন।
কিন্তু জন্মদাত্রী শব্দটা শুনেই উনি চমকে তাকালেন। আম্মুর সাথে এমন আচরণের কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। কৌতূহলী হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি আম্মুকে জবাব দিলাম, তা আপনার সাথে কিরকম আচরণ করবো একটু বলে দিলে খুশি হতাম। আর এটা আপনার বাড়ি নয়, এটা হসপিটাল, তাই আমাকে অথলে রাখবেন না বলেই হেঁটে চলে গেলাম। আমার পিছু পিছু উনিও আসছিল। আমি ওনার উপস্থিতি বুঝতে পেরে চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। অনেক নীরব থেকে উনি ইতস্তত করতে করতে বলে, আপনি এমন কেন? আমি থেমে গেলাম, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কেমন? উনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিলেন, কেমন যেন। প্রয়োজন ছাড়া কথা বলেন না, হাসেন না, সবসময় মুখটাকে পেঁচার মতো করে রাখেন। না মানে গম্ভীর করে রাখেন সব সময়। আমি এগিয়ে যেতে যেতে জবাব দিলাম, আমি আমার জায়গা থেকে টিকে আছি, বরং আপনার সাথে আপনার আচরণটা ঠিক মানালো না। এমন কথা শুনে ওনার রাগ করার কথা ছিল, অথচ উনি চমৎকার হেসে বলেন, এরকম কেন মনে হলো? আপনি একজন বড় ডক্টর, আপনার সবসময় থাকা উচিত গম্ভীর, প্রয়োজন ছাড়া কথা না বলা, পেশেন্টকে নিয়ে পড়ে থাকা, কাজ না থাকলেও বই পড়া, তা না করে আপনি একটা মেয়ের পিছে পিছে আসছেন, যে কথা বলছেন, এটা দৃষ্টিকটু লাগছে। এবার উনি একটু থেমে গেলেন, তারপর হেসে দিলেন। আমি অবাক হলাম, এটা কি হাসার মতো কোনো কথা? আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আমি কি হাসির কিছু বলেছি? আচ্ছা বলুন তো, কোথাও কি লেখা আছে ডক্টররা কখনো হাসতে পারবে না? ডাক্তারি পেশায় কোথাও কি লেখা আছে তারা প্রয়োজন ছাড়া কথা বলতে পারবে না? তাদের সবসময় গম্ভীর থাকতে হবে? লেখা আছে কোথাও? এই পর্যায়ে আমি থমকালাম। সত্যিই তো, এসব তো কেউ বলেনি। আমি জবাব খুঁজে পেলাম না। আবার মনে মনে ভাবলাম, ডাক্তারদের সাথে হাসি হাসি চেহারাটা কেন যেন মানে না, ওদের সাথে গম্ভীর যে চেহারাটা মানে খুব। আমাকে চুপ থাকতে দেখে উনি হাসলো, তারপর কণ্ঠটা ধীর করে বলে, আমার ক্ষেত্রে সব উল্টো নিয়ম, আর পরিস্থিতি যেখানে যেমন আমি সেখানে তেমন, বলেই হেঁটে চলে যায়। আমি একটু থমেরে দাঁড়িয়ে রইলাম, ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। একটা দীর্ঘশ্বাস ফেললাম, আর পিছু ফিরে তাকায়নি। পরের দিন হসপিটালে এসে সবার আগে ছোট মামির কেবিনে গেলাম। মামি শুয়ে আছে, আমাকে দেখে উঠে দাঁড়ালো, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারলাম ওরা বলে দিয়েছে আমার ব্যাপারে। ছোট মামি আমার দিকে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হচ্ছিল। কোন রকম নিজেকে সামনে ঠিকঠাক মতো ঔষধ লিখে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আকস্মিক মামি আমার হাত ধরে ফেলে। আমি কিছুটা বিস্ময় নিয়ে ফিরে তাকাতে বলে, কেমন আছো তাবাসসুম? এবার কিঞ্চিত রাগ হলো, এদের এতবার করে বলার পরেও আমাকে তাবাসসুম কেন ডাকে? ওদের বোঝা কি করে যে এই তাবাসসুম নামটা আমার অতীত মনে করিয়ে দেয়, জন্মদাত্রীর নিষ্ঠুর আচরণ মনে করিয়ে দেয়, আর সেগুলো রাতের আধারে আমাকে ভীষণ পীড়া দেয়। এই নীরব আর্তনাদগুলো তো চার দেয়ালে বন্দি, ওরা তো সেই খবর জানে না। আমি গভীর দম নিয়ে বললাম, কিছু মনে করবেন না, আমি তাবাসসুম নয়, আমি আনিকা, ডক্টর আনিকা ইসলাম। ওই নামে ডাকবেন না প্লিজ। উনিও আমাকে বসতে ইশারা করে বলে, বসো। তোমার জীবন কাহিনী আমি মায়ের কাছে শুনেছি, সেই সাথে ভীষণ কষ্ট পেয়েছি। মায়ের কাছে তোমার এত প্রশংসা শুনেছি যে তোমাকে দেখার ভীষণ ইচ্ছে জেগেছিল। আমি মামির কথা বুঝতে পেরে আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম, নানু মনি কেমন আছে? মামি আমার কথাটা শুনেই মুখ কালো করে ফেলেন। এটা দেখে আমার বুক ফক করে উঠল। মনি অজানা আশঙ্কা দেখা দিল। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, আমি যা ভাবছি তা যেন না হয়। নানুমনির কিছু হলে যে এই দুনিয়াতে আমার আপন বলতে কিছুই থাকবে। এই একটা মানুষই আমাকে ভালোবাসে। এতদিন তো নিজেকে এটা বলে সান্ত্বনা দিতাম যে আমার নানুমনি বেঁচে আছে, কিন্তু এখন আমি ভীষণ ছটফটানি নিয়ে চেয়ে রইলাম মামুনির মুখের দিকে। মামুনি অন্যদিকে তাকিয়ে বলে, গত বছর মা স্ট্রোক করে, তারপর দ্রুত হসপিটালে অ্যাডমিট করানো হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, তারপর একদিন প্রচুর জ্বর এলো, ঠান্ডাও লাগলো বেশ। মা তো এমন দিন নরম হয়ে গিয়েছিল, কাশতে কাশতে রক্ত বমি করত। তারপর জানা গেল মরণব্যাধি রোগ হয়েছে মায়ের, ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন বাঁচবে না। মাকে বাঁচানোর জন্য সব ডাক্তার দেখালাম, বহু চিকিৎসা করলাম, একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল মা। তারপর আবার টাইফয়েড হয়ে হুট করেই মারা গেলেন।
ছেড়ে চলে গেলেন আমাদের সকলকে, না ফেরার দেশে, আর আসবে না কখনো সেখান থেকে। তখন আমার 7 মাস চলে। মায়ের মৃত্যুতেই থমকে গেছে সবকিছু। বাবা মায়ের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন দেশে। বাবা মায়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি। প্রথম কয়েকদিন পাগলামি করে হুট করেই শান্ত হয়ে যায়। এরপর ধীরে ধীরে বাবা অসুস্থ হয়ে পড়ে, কথা কম বলে, সারাক্ষণ রুমে ঘাপটি মেরে বসে থাকে। মা মারা যাওয়ার পর নিজেকে ভীষণ একা লাগে। বড় ভাবি তেমন কথা বলে না আমার সাথে, আবার সম্পর্কও খারাপ না। তোমার মামা কাজ করে সারাদিন। আমি ভীষণ একা হয়ে পড়েছি। মা থাকতে যখনই সুযোগ পেত আমার সাথে গল্প জুড়ে দিত, আর সেই গল্পের মূল টপিক সবসময় থাকতো তাবাসুম। আমি খেয়াল করতাম তোমার কথা বলার সময় মায়ের চোখ মুখ কেমন উজ্জ্বল হয়ে উঠত। মামি আরো কত কিছু বলল, অথচ আমার কানে শুধু একটা কথাই ঢুকেছে, ছেড়ে চলে গেলেন আমাদের সকলকে। এই একটা কথা আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি সেখানেই থেমেছিলাম। ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে বলতে, কেন নানমণি, কেন? শেষ পর্যন্ত তুমিও বেইমানি করলে আমার সাথে। এই নিষ্ঠুর দুনিয়াতে একা রেখে তুমি চলে গেলে। আমি বাঁচবো কিভাবে? কার আশায় বাঁচবো? আমার যে কেউ রইল না। তুমি আমাকে ছেড়ে না গেলেও পারতে নানমণি। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে বলা হলো না, বলতে পারলে শান্তি লাগতো, নিজেকে হালকা লাগতো। আমাকে থম মেরে বসে থাকতে দেখে মামি আমার 2 হাত ধরে চাকিয়ে দিলেন। তখনই আমার হুঁশ আসে। কি ভাবছিলে এতক্ষণে? কান্নাগুলো গলায় আটকে ছিল, তাই কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কোনো রকমের টেনে টেনে বললাম, নানুমণি মারা গেছে তাই না? আমাকে ফেলে চলে গেল। নানুমণি খুব খারাপ। নিজেই বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ালাম। চলে যেতে নিলেই মামি আবার হাত ধরলেন। আমি বিড়বিড় করতে করতে ফিরে দেখালাম। মামি বলে, তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমি জানি তুমি অনেক স্ট্রং। নয়তো 15 বছর বয়সে কেউ বাড়ি ছেড়ে এত দূর এসে নিজেকে করে। তোমার অনেক সাহস। নিজেকে সামলাও, ভেঙে পড়ো না। তোমার সাথে আমি পরে কথা বলবো, আমার নাম্বারটা নাও। তোমার নানুমণি তোমার জন্য একটা চিঠি লিখে গিয়েছেন। কথাটা শুনে চোখ মুখ জলজল করে উঠল। চিঠি? কোথায়? তাড়াতাড়ি দিন। আমি তো হসপিটালে আনিনি। আমার ব্যাগে আছে, কিছুদিন পর তুমি আমার সাথে দেখা করো, তখন দিয়ে দিব। মামির কথা শুনে জ্বলে উঠে চোখটা নিভে গেল। ও আচ্ছা, বলে এলোমেলো পায়ে বেরিয়ে গেলাম। চারদিকের কোলাহল আমার কানে ঢুকছে না। কোথায় তাকিয়ে আছি সেটাও বুঝতে পারছি না। চোখগুলো জ্বলছে, গলাটা ভার লাগছে, শরীরটা ভীষণ ভারী লাগছে। পাগুলো চলছে না। বেখেয়ালি হয়ে হাঁটতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ আগলে নিল আমায়। অনুভব করলাম কারো বুকে আছড়ে পড়ে আছি। নিঃশ্বাস ভারী লাগছে। আমি মুখ তুলে তাকাতেই দেখতে পেলাম কারো সম্মোহনী চোখের চাহনি, যার খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখ, চোখে চিকন ফ্রেমের চশমা, ঠোঁটগুলো ঈষৎ গোলাপি। আমাকে ইফাত ধরে রেখেছে। আমি চট করে নিজেকে ধাতস্থ করলাম। আপনি ঠিক আছেন দাহানিকা? এই মুহূর্তে প্রচুর অস্বস্তি হচ্ছিল। নিচের দিকে তাকিয়ে বললাম, জি, ঠিক আছি। ধন্যবাদ আমাকে পড়ে যাওয়ার হাত থেকে সাহায্য করার জন্য। কিন্তু আপনি এমন অন্যমনস্ক হয়ে হাঁটছিলেন কেন? কি হয়েছে? কোনো সমস্যা? আমি কোনো মতে ঠেলে ঠুলে মুখ দিয়ে বের করলাম, আসি, পরে কোনো একদিন সময় হলে বলবো। বলেই দ্রুত পায়স্থান ত্যাগ করলাম। আমার কথা বুঝতে ওনার কয়েক মিনিট সময় লাগলো। ততক্ষণে আমি চলে গিয়েছি। বাড়িতে এসে নিজের ভাগ্যের নিষ্ঠুরতা মাপছিলাম। কি ভাগ্য আমার! পৃথিবীতে আমাকে ভালোবাসার জন্য শুধু নানমুনি ছিল। আল্লাহ তাকে নিয়ে নিল। আমার যে সব শেষ। কয়েকদিন কেটে গেছে মাঝে। আজ সকাল সকাল হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই মেসেজের টুনটান নোটিফিকেশনের আওয়াজ আসল। ফোনটা হাতে নিয়ে দেখি অপরিচিত নম্বর। আমি তোমার ছোট মামি বলছি, হসপিটালে যাওয়ার সময় এই ঠিকানায় দেখা করো। তোমার নানমুনির চিঠিটা নিয়ে যেও। মেসেজটা দেখে আর দেরি করলাম না, খাবার না খেয়ে চলে গেলাম রিক্সা নিয়ে।
রিক্সাটা একটা 4 তলা বিল্ডিং এর সামনে থামলো। আমি নেমে দাঁড়াতেই দেখলাম মামি আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল। কেমন আছেন মামি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মামি তার ওড়নার আঁচলে লুকিয়ে রাখা চিঠিটা আমাকে দিল। তারপর বলল, এই নাও চিঠিটা। মা মারা যাওয়ার পর তার আলমারিতে আমি এটা পেয়েছিলাম, তাই নিজের কাছে রেখে দিয়েছি। যদি কোনোদিন তোমার সাথে দেখা হয় সেই আশায়। আর আজ আশাটা পূরণ হলো। ধন্যবাদ মামি। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আর আপনি এমন হয় সিঁড়ি বেয়ে নিচে নেমেছেন কেন? আপনাকে রেস্টে থাকতে বলা হয়েছিল না? এটা তোমার বড় খালার বাসা। আমার প্রেগনেন্সির জন্যই এখানে আসা। তারা নিচতলায় থেকে। কষ্ট হয়নি, তুমি চলে যাও কেউ দেখার আগে। এমন নিষ্ঠুর মানুষের মুখ দেখা পাপ। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। এতগুলো বছর পর দেখা হয়েও কেউ আমার কথা জিজ্ঞেস করলো না। আমার জন্মদাত্রী ও আমার কয়েকটা অভিমানের কথায় পিছিয়ে গিয়েছে। এদের সাথে আর আমার সম্পর্ক রাখবো না। মামিকে বললাম, আচ্ছা, সাবধানে যাবেন। একদম বেড রেস্ট করবেন। কোনো কাজ করবেন না। বাবুর খেয়াল রাখবেন। বাবুর নাম কি রেখেছেন? মামি হেসে বলে, নাদিদ আহমেদ প্রান্ত। হসপিটালে এসে কেবিনে বসে চিঠির ভাঁজটা খুললাম। কাঁচা হাতে লেখা কিছু শব্দ ভেসে উঠল। আমার নানুমণি, কেমন আছিস তুই? কতদিন হলো তোরে দেখি না। আমি তো এটা জানি না তুই বেঁচে আছিস কিনা, তবুও বুকের মাঝে এক আকাশ স্বপ্ন নিয়ে তোর অপেক্ষায় আছি। এই বুঝি তুই এসে আমাকে চমকে দিলি। সেই দিন তো আর আসে না। ইদানিং শরীরের অসুস্থতাটা বেড়ে গিয়েছে। কোনোদিন জানি মরে যায়। খুব ইচ্ছে ছিল মরার আগে তোর মুখটা দেখে মরবো, তোর প্রতিষ্ঠিত হওয়াটা দেখে মরবো। আমার ইচ্ছে ছিল তোকে বড় নাম কারাদা বানাবো, কিন্তু সেটা আর পূরণ হলো না। তুই ভালো করেছিস রে চলে গিয়ে। এই জায়গা তোর জন্য সত্যি বিষাক্ত ছিল। তোর এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আমি চাই তুই তোর জীবনটা নিজের মতো সাজা। স্বাধীনভাবে বাঁচ। মুক্ত বিহঙ্গিনীর মতো কাটা। নিজের একটা পরিচয় গড়ে তোল। সবাই যেন তোকে এক নামে চিনে। এটাই আমার তোর প্রতি প্রত্যাশা। জানি না এই চিঠি তোর কাছে পৌঁছাবে কিনা, আমার কথাগুলো তুই জানতে পারবি কিনা, তবুও এক বুক আশা নিয়ে লিখলাম। আমার এই এলোমেলো অগোছালো হাতের লেখাগুলো তুই পড়ে নিস। এই চিঠিটা আমি থেমে থেমে অনেক সময় নিয়ে লিখেছি। হাত কাঁপছে, আর লিখতে পারছি না। আমার মোনাজাতে তুই সব সময় থাকবি। দোয়া করি যেখানেই থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস। তোর অভাগা নানুমণির ভালোবাসা নিস। ইতি, তোর নানুমণি। চিঠিটা পড়ার সময় চোখ টলমল করছিল ওষুধে। পড়া শেষ করে ডুকরে কেঁদে উঠি আমি। মুখে 2 হাত চেপে কান্না করে ফেলি। কেবিনের বাহিরে ছিল ইফাত। নক করছিল আসার জন্য। কান্নার তুপে কেউ যে আমার কেবিনে ঢোকার জন্য নক করছে শুনতে পাইনি। আমার কান্নার আওয়াজ শুনে ইফাত তড়িঘড়ি করে কেবিনে চলে আসে। আমাকে মুখ চেপে কান্না করতে দেখে থমকে যায়। একজন ডক্টর কেন কেবিনে বসে মুখ চেপে কান্না করবে? সেই প্রশ্নটা ওনার মাঝে চলে আসে। আর আমি ইফাতকে দেখে কান্না থামিয়ে থতমত খেয়ে বসে আছি। কিছু বলার ভাষা পাচ্ছি না। এমন মুহূর্তে যে উনি আসবে সেটা কল্পনাও করতে পারিনি। ওনাকে এভাবে অবাক হয়ে তাকিয়ে দেখে আমার অস্বস্তি বেড়ে যায়। নিজের অস্বস্তি কাটিয়ে আমি চোখের পানি মুছে জিজ্ঞেস করলাম, আপনি? ইফাত তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কাঁদছিলেন? দেখতে যেহেতু পেয়েছেন তাহলে জিজ্ঞেস করছেন কেন? কেন কাঁদছিলেন? সেটা আপনাকে বলতে বাধ্য নয় আমি। আর কারো কেবিনে আসতে হলে অনুমতি প্রয়োজন, এতটুকু মানার তো একজন দায়ী হিসেবে জানা উচিত। আমি নক করেছি, কিন্তু আপনি শুনেননি, আর আপনার কান্নার শব্দ শুনে থাকতে পারিনি। কিন্তু কেন কাঁদছিলেন? আমি চিঠিটা ভাঁজ করে নিলাম। তারপর বললাম, আমি আমার ব্যক্তিগত বিষয় কাউকে বলতে ইচ্ছুক নয়। আর আপনারও উচিত কেউ বলতে না চাইলে সেটা জানতে না যাওয়া। এবার আপনি আসতে পারেন। আমার কথায় ওনার অভিভক্তি বোঝা গেল না। উনি চুপচাপ বের হয়ে গেলেন। উনি যাওয়ার পর আমার মাথাটা ঠান্ডা হতেই বুঝতে পারলাম ওনার সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। উনি হয়তো কষ্ট পেয়েছে। কারোর সাথে খারাপ আচরণ করার পর যখন বুঝতে পারি ওই মানুষটা আমার কথায় কষ্ট পেয়েছে, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। অনুশোচনা হয়। নিজেরই কষ্ট লাগে, আফসোস করি। কেন এমন করলাম? পরের দিন আবার হসপিটালে আসতে ইফাদের সাথে দেখা। ওনাকে দেখে এখন অনুশোচনা হচ্ছে। ওনার দিকে তাকাতে পারছি না।
আমি ভেবেছি হয়তো উনি এর কথা বলবে না আমার সাথে, কিন্তু আমাকে অবাক করে আমাকে দেখে উনি এক গাল হেসে বলে, কেমন আছেন ডক্টর আনিকা? আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস জবাব দিলাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজ মন ভালো তো? আজ ওনার ব্যবহারে আমি একটু বিরক্ত বোধ করলাম না। ওনার সাথে এমন আচরণের পরে যে উনি আমার সাথে ভালো ব্যবহার করছে সেটাই বলে দিচ্ছে উনি কেমন। এই পর্যায়ে আমার আত্মগ্লানি বেড়ে গেল। অনুশোচনা থেকেই বললাম, আসলে আমি দুঃখিত, আপনার সাথে গতকাল এভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। উনি হাঁটা থামিয়ে আমার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি কি গতকালের ব্যাপারটা নিয়ে মন খারাপ করছেন? ভাবছেন আমি রাগ করেছি? আমাকে চুপ থাকতে দেখে উনি চমৎকার হেসে বলে, ওসব মনে রাখবেন না ডক্টর অ্যানিকা, আমি কিছু মনে করিনি। গতকালেরটা গতকালই চলে গিয়েছে। ওসব বাদ। ওটা অতীত হয়ে গিয়েছে। অতীত ভেবে বর্তমান নষ্ট করার কোনো মানেই হয় না। ওনার ব্যবহারে আমি মুগ্ধ। কতটা সাবলীল ভাষায় বলে দিল কথাগুলো। ওনার কথা শুনে ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে উনি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলে, এভাবে তাকাবেন না প্লিজ। আমার লজ্জা লাগে। ওনার কথায় আমার চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কি বলছে উনি? ওনার লজ্জা লাগছে? সিরিয়াসলি? আপনি লজ্জা পান? কেন, আমার কি লজ্জা পাওয়া বারণ? আমি লজ্জা পেতে পারি না? আমি হেসে দিলাম ওনার কথার ধরন দেখে। তারপর তারপর অনেক দিন কেটে গেল। ইফাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। সব সময় আমার পিছে লেগে থাকতো। আমার মন খারাপ হলে নানান বাহানায় সেটা ভালো করে দিত। আমি মুখ গুমরা করে রাখলে ইফাত তার ভুজুং মাজুং কথা দিয়ে হাসিয়ে ফেলতো। ইতোদিনেও ইফাত একবারও আমার পরিবারের কথা জানতে চায়নি। তাই কিছুটা স্বস্তি পেয়েছিলাম। ধীরে ধীরে ইফাদের সঙ্গ ভালো লাগতে শুরু করলো। যার কেউ তো এলো আমার জীবনে যে আমার মন খারাপের সঙ্গী, যার সাথে প্রাণ খুলে কথা শুনতে পারি, আনন্দটা একসাথে উপভোগ করতে পারি। হোক না বন্ধু, বন্ধুর মতো বন্ধু একজনই যথেষ্ট, আর কাউকে লাগে না। ইফাদের সাথে আমার সম্পর্কটা ভালো চলছিল। ওনার প্রতি আমার বন্ধুত্ব ছাড়া কোনো অনুভূতি নেই। নিঃসন্দেহে ইফাত ভালো ছেলে। সবগুলো অতীত শুনে আনিকার সামনে বসে থাকা রাবেয়া বেগম গভীর দৃষ্টিতে আনিকাকে দেখছে। আজ হসপিটাল থেকে আসার 1-1.5 ঘন্টা পর আনিকার কাছে একজন মহিলা এসেছে। আনিকা আগে কখনো এই মহিলাকে দেখেনি, এই প্রথম তাদের সাক্ষাৎ। রাবেয়া বেগম ভিতরে ঢুকে চারপাশ পরখ করলো। খুবই পরিপাটি একটা বাসা। আনিকা যখন বলল, দুঃখিত আন্টি, আমি আপনাকে চিনতে পারিনি। আমরা কি কোনোভাবে পরিচিত? রাবেয়া বেগম চমৎকার হেসে বলে, ভনিতা করা পছন্দ না আমার। তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আনিকা অবাক হয় বোধ হয়। এই মহিলাকে কোনোদিন দেখেনি। তাহলে ওর কাছে কিসের প্রস্তাব? তবুও নিজেকে ধাতস্থ করে বলে, আচ্ছা, আপনার প্রস্তাব শুনবো। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। বলেই আনিকা চা আনতে চলে গিয়েছিল। চা নিয়ে এসে বসতেই মহিলা চুপচাপ চাটা খেয়ে নিল। রাবেয়া বেগম চা কাপটা ট্রেতে রেখে খুব সুন্দর করে সাবলীল ভাষায় বলেন, আমি রাবেয়া বেগম, একজন মা, একজন স্ত্রী, একজন গৃহিণী। আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি চাইছি তোমাকে আমার বড় ছেলের বউ করতে। কথাটা শুনে যেন আনিকা কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। চেনা নেই, জানা নেই, হুট করেই বিয়ে প্রস্তাব। আনিকা অপ্রস্তুত হেসে বলে, আমি আপনাকে চিনি না। আপনি আমাকে চিনেন না। কারো সম্পর্কে জানাশোনা নেই, হুট করেই বিয়ের প্রস্তাব। আসলে আমি বুঝতে পারছি না। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই চাইছি আমার ছেলের বউ করার জন্য। আনিকা একটু ভেবে বলে, আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না। রাবেয়া বেগম মৃদু হেসে বলে, তাতে কি? এখন বলো, আমি শুনবো। আনিকা দীর্ঘশ্বাস ফেলে। সত্যি কোনোদিন গোপন থাকে না। আজ হোক কাল তার সম্পর্কে তো জানতে পারবেই সবাই। তাই আনিকা রাবেয়া বেগমকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। তাবাসসুম থেকে দা আনিকা হওয়ার লড়াইটা। 5 বছর বয়সে মায়ের দ্বিতীয় বিয়ে। এইচএসসি দিয়ে বাড়ি থেকে চলে আসা। ব্যস্ত নগরী ঢাকাতে নিজের একটা পরিচয় গড়ে তোলা। আকস্মিক মায়ের সাথে দেখা, নানমুনির মৃত্যু।
মামির দেওয়া চিঠি, ইফাদের সাথে কিভাবে সাক্ষাৎ, সব খুলে বলে নিজের সবটা অতীত বর্ণনা করে রাবেয়া বেগমের কাছে। বর্তমান রাবেয়া বেগমের বিশ্বাস হচ্ছে না একটা মেয়ের জীবনে এত স্ট্রাগল করেছে। তাছাড়া মেয়েটাকে দেখলে বোঝার উপায় নেই যে এই সুন্দর মেয়েটার একটা নির্মম অতীত আছে। রাবেয়া বেগম আনিকার দিকে তাকায়। মেয়েটা অন্যদিকে তাকিয়ে কান্না লুকানোর চেষ্টা করছে। এটা দেখে রাবেয়া বেগমের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রাবেয়া বেগম একটু সময় নিয়ে বলে, তুমি জানো আমি কে? আনিকা মাথা নাড়িয়ে বলে, না। আমি ইফাদের মা। ইফাদ আমার বড় ছেলে। কথাটা কর্ণকুহর হতে প্রচন্ড বিস্ময় নিয়ে রাবেয়া বেগমের দিকে তাকায় আনিকা। ইফাদের মা মানে? আনিকার বিস্ময়কর দৃষ্টিকে উপেক্ষা করে রাবেয়া বেগম বলে, আমার কোনো মেয়ে নেই। আমার দুটো ছেলে। ইফাদ বড়, আর ছোট ছেলে ইয়ামিন আয়াস কলেজে পড়ে। তুমি যে এতিমখানায় মাঝে মাঝে যাও, ওই এতিমখানার কয়েকটা বাচ্চার খরচ আমি দেয়। তাই মাঝে মাঝে আমিও ওখানে যেতাম। সেখানেই তোমাকে প্রথম দেখা। কয়েকবার দেখার পরে তোমাকে আমার ভীষণ ভালো লাগতে শুরু করে। কি মিষ্টি তুমি। কে কেমন, কার চরিত্র কেমন, তা তাদের চেহারা দেখেই বোঝা যায়। তুমি যখন বাচ্চাদের সাথে বেলুন নিয়ে খেলতে আর খিলখিল করে হাসতে তখন তোমাকে কতটা নিষ্পাপ লাগতো। তাই মনে মনে ঠিক করে ফেললাম তোমাকে আমার ছেলের বউ বানাবো। বাড়ি এসে ইফাদকে বিয়ের কথা বললেই না করে দিত। সে নাকি পরে বিয়ে করবে। এক প্রকার জোর করেই সেদিন আমি ইফাদকে এতিমখানায় পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে বৃষ্টিতে তোমাদের দেখা। ইফাদ যখন বাড়ি ফিরে তখন ইফাদকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে কেমন লেগেছে। ইফাদ শুধু মাথা চুলকাচ্ছে আর হাসছে। বুঝলাম পছন্দ হয়েছে। বেচারা লজ্জায় বলতে পারছে না। বলবে কি করে? এতদিন জোর করেও পাঠাতে পারিনি, আর আজ দেখেই পছন্দ হয়ে গিয়েছে। আমার ছেলেটা অন্য ছেলেদের থেকে আলাদা। অন্যরা যেমন সবসময় চুপচাপ, রাগী, গম্ভীর থাকে তেমন না। সবসময় প্রাণোচ্ছল। আমাদের সাথে আড্ডা দিবে, ছোট আয়াসকে নিয়ে রান্না করবে, ওটা করবে, এটা করবে। তো একদিন আমাকে এসে জানালো তুমি নাকি ডাক্তার। আমি তো অবাক। ইফাদও অবাক হয়েছিল। আমরা কেউ জানতাম না তুমি ডাক্তার। ইফাদ তো বেশ খুশি হয়েছিল। দুজনই ডাক্তার এবং দুজনের কর্মসংস্থানও এক। তারপর তোমাদের বন্ধুত্ব, প্রতিদিন এসে তোমার প্রশংসা করত, আবার অভিযোগও করত তুমি নাকি খুব গম্ভীর, কথা কম বলো, হাসো না, এসব। আবার তুমি নাকি সেদিন কেঁদেছিলে। তাই তো বেচারা ইফাদ লাজ লজ্জা ভুলে আমাকে বলে বসলো, আম্মু আনিকাকে পার্মানেন্ট এখানে আনার ব্যবস্থা করো। সম্পূর্ণ আমার নামে দলিল করে নিয়ে আসো। আনিকা একা একা কষ্ট পাচ্ছে আম্মু, এখানে এনে দাও। ওর সব কষ্ট আমি দূর করে দিব। শুধু এখানে এনে দাও। আমি মজা করে বলেছিলাম শুধু, আনিকা যদি রাজি না হয়, বিয়ের প্রস্তাব শুনে যদি তোদের বন্ধুত্ব ভেঙে দেয় তখন। বিশ্বাস করো তখন ইফাদের চেহারা দেখার মতো ছিল। মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। তারপর বলে, বিয়ে না করলে সোজা তুলে নিয়ে আসবো। আনিকা শুধু ইফাদের, আর বিয়ে না করলে তুলে নিয়ে আসবো। তাছাড়া বিয়ের প্রস্তাবে আনিকা কখনো বন্ধুত্ব ভাঙবে না। আনিকা আমার মেয়ে না। ওর বিশ্বাস দেখে আমার পরাণ জড়িয়ে গিয়েছিল। তাই তো ইফাদকে না জানিয়ে ছুটে এসেছি প্রস্তাব নিয়ে, তোমাকে ইফাদের বউ আর আমার মেয়ে বানিয়ে নিয়ে যেতে। রাবেয়া বেগমের কথা শুনে আনিকা প্রতিক্রিয়া দিতে ভুলে গিয়েছে। তলে তলে এত কিছু হয়ে গিয়েছে, আর সে বুঝতে পারেনি কি হবে না ইফাদের বউ, আমার মেয়ে। রাবেয়া বেগমের কথায় হুঁশ আসে আনিকার। ইফাদের বউ কথাটা শুনে কেমন লজ্জা লজ্জা লাগছে। আনিকা ভাবলো, ইফাদ ভালো ছেলে, তারও একটা পরিবার দরকার। এভাবে কতদিন পরিবার ছাড়া থাকা যায়। তাছাড়া ইফাদ নিঃসন্দেহে একজন ভালো সঙ্গী হবে। সবচেয়ে বড় কথা, ইফাদ নামক কোনো পুরুষ তাকে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ একজন ভালোবাসে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। আনিকা রাবেয়া বেগমের দিকে তাকাতে দেখে উনি মুচকি মুচকি হাসে। আনিকা লজ্জায় মাথা নিচু করে ফেলে। রাবেয়া বেগম তার জবাব পেয়ে যায়, তৈরি থেকো মেয়ে, আমার ঘরের মেয়ে হয়ে যাওয়ার জন্য, কারো ঘরের ঘরণী হওয়ার জন্য। খুব শীঘ্রই তোমাকে নিয়ে যাচ্ছি।
আনিকা উঠে রাবেয়া বেগমকে সালাম করে। রাবেয়া বেগম আনিকার কপালে চুমু এঁকে দেয়, তারপর বলে, আজ শুক্রবার, সোমবার ঘরোয়া ভাবে তোমাদের বিয়ে দিয়ে দিব, তৈরি থেকো, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নাও, আজ আসি। রাবেয়া বেগম চলে যায়। আনিকা সোফায় থম মেরে বসে থাকা, হার্টবিট লাফাচ্ছে। আর মাত্র কটা দিন পর তার বিয়ে, ভাবতেই কেমন লাগছে। আনিকা চোখ বন্ধ করে, কেমন প্রশান্তি লাগছে। মনে মনে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে আনিকা হসপিটালে যাচ্ছে না, ফোনও অফ, হসপিটাল থেকে নাকি ছুটি নিয়েছে। এদিকে ইফাদের অবস্থা পাগল প্রায়, আনিকার সাথে কথা বলার জন্য হৃদয় বেকুল হয়েছে। মেয়েটাকে 3 দিন ধরে দেখছে না, কেমন আছে কে জানে। মেয়েটার কিছু হয়নি তো? ইফাদের অস্থির লাগছে। আনিকার বাসায় যেতে পারছে না। আনিকার নিষেধ ছিল, ইফাদ যেন আনিকার বাসায় না যায়, কেননা একটা মেয়ের ফ্ল্যাটে একটা ছেলেকে যেতে দেখলে সমাজ দিল থেকে তাল বানিয়ে ফেলবে। তাই ইফাদও যেতে পারছে না। এদিকে রাবেয়া বেগমকে বলার পরও কোনো রেসপন্স পায়নি ইফাদ। ইফাদের হসপিটালে মন বসছে না, কোনো পেশেন্টও নেই, তাই বাড়ি চলে আসে। বাড়ি এসে কলিং বেল বাজাতে আয়াস দরজা মেলে দেয়। অসময়ে ইফাদকে দেখে আয়াস অবাক হয়, দরজা থেকে সরে দাঁড়ায়। ইফাদ ঢুকতে ঢুকতে বলে, আম্মু কোথায়? আয়াস অন্যদিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। দুর্ভাগ্যবশত ইফাদ দেখে ফেলে। আয়াসকে হাসতে দেখে ইফাদ ভ্রু কুঁচকে বলে, হাসছিস কেন? আমি কি কোনো জোকস বলেছি? আয়াস সিরিয়াস হয়ে বলে, না না, কোনো জোকস বলনি, আম্মুর কথা জিজ্ঞেস করেছ, আমি তো এমনি হাসছিলাম। ইফাদ তীক্ষ্ণ দৃষ্টিতে আয়াসকে দেখছে। ইফাদ এতক্ষণে খেয়াল করলো আয়াস নতুন কাপড় পরে একদম পরিপাটি হয়েছে। ইফাদ তীক্ষ্ণ কণ্ঠে বলে, জানা মতে আজ কোনো প্রোগ্রাম নেই, তাহলে হিরোর মতো সেজে গুজে বসে আছিস কেন? আয়াস যেতে যেতে বলে, ভুল বলেছ ভাইয়া, আমি দাঁড়িয়ে আছি, বসে নয়। সে যাই হোক, আম্মু কোথায় বললি না তো? আয়াস কিছু না বলে শুধু এসে রুমে চলে যায়। আয়াসের হঠাৎ হঠাৎ হাসির কারণ বুঝতে পারছে না। এর মাঝে ইরফাদের বাবা আনোয়ার হোসেন এসে ছেলের হাতে একটা সাদা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলেন, ফ্রেশ হয়ে এটা পরে আসো, বিয়ে খেতে যাব। ইফাদকে কিছু বলার সুযোগ না দিয়ে আনোয়ার হোসেন রুমে চলে যান। ইফাদ সকলের কাণ্ডে হতভম্ব, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। কার বিয়ে খেতে যাবে? তার মন ভালো না, আর এরা বিয়ে নিয়ে পড়ে আছে। ইফাদ পাঞ্জাবিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। সে বুঝতে পেরেছে আজ কেউ তার কোনো প্রশ্নের জবাব দিবে না। ইফাদ শাওয়ার নিয়ে পাঞ্জাবি পরে বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে আতর মাখে, পাঞ্জাবির হাতা গুটিয়ে নেয়। আয়নায় একবার নিজেকে দেখে স্নিগ্ধ লাগছে খুব। এখন কি মেয়েদের মতো আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে? আয়াস দরজায় হেলান দিয়ে ইফাদের কাণ্ড দেখছিল আর হাসছিল। কি ব্যাপার, আজকে তোকে হাসি রোগে ধরেছে? একটু পর পর এভাবে রাক্ষসের মতো হাসছিস কেন? আয়াসের রাগ করার বদলে হাসির শব্দ বাড়ে। ভাবছি কয়েক ঘন্টা পরে তোমার রিয়েকশন কেমন হবে। রিয়েকশন কেমন হবে মানে? তোরা কি করছিস? আবার আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছিস না। হয়েছেটা কি সেটা একটু পরেই জানতে পারবে। বাবা অপেক্ষা করছে, দ্রুত চলো, বলেই আয়াস চলে যায়। ইফাত হতাশায় নিঃশ্বাস ফেলে আয়াসের পিছু পিছু যায়। আনোয়ার হোসেন গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। ছেলেদের আসতে দেখে তিনি একটু নড়েচড়ে বসে। ইফাত ও আয়াস গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। আম্মু কোথায়? আম্মু যাবে না? ইফাদের কথায় আনোয়ার হোসেন গলা ঝেড়ে বলে, তোমার আম্মু ওখানেই আছে। ইফাদ এবার বিরক্ত হয়ে বলে, আমার যাচ্ছি কোথায়? কার বিয়ে? সেটা গেলেই দেখতে পাবি, চুপচাপ বসে থাক। ইফাদ চুপ করে যায়। আয়াস গাড়ির জানালার পাশে বসেছিল। আনোয়ার হোসেনের কথা শুনে আয়াস না চাইতেও এসে দেয়। একদিকে আনিকার চিন্তা মাথার রগগুলো দপদপ করছে, তার মাঝে আয়াসের হাসিটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো লাগলো। তাই রেগে আয়াসকে ধমক দিয়ে বলে, আর একবার হাসবি তাহলে তোকে আমি লাথি মেরে ফেলে দিব বেয়াদব। এখানে কি সার্কাস হচ্ছে? এভাবে হাসছিস কেন? আনোয়ার হোসেন চোখ সূচক শব্দ করে বলে, চুপ করো ইফাদ।
ওকে বকছো কেন? আর কোনো কথা নয়। ইফাদের ধমকে আয়েশের হাসি গায়েব। ভাই থেকে এভাবে বলতে পারলো? ইফাদের সাথে অভিমান করে মাথাটা গাড়ির জানালা দিয়ে বের করে দেয়। আয়াস মন খারাপ করেছে দেখে ইফাদের খারাপ লাগলো। শুধু শুধু বকল। তাই আয়াসের উরুর উপর হাত রাখলো ইফাদ। আয়াস না তাকিয়ে হাতটা সরিয়ে দিয়েছে। ইফাদ আবার হাত রাখলো। এবার সরিয়ে দিয়েছে। বারবার একই কাজ করছে দুজন। ইফাদ হাত দিচ্ছে, আয়াস না তাকিয়ে হাতটা সরিয়ে দিচ্ছে। আবার দেওয়ায় আয়াস না সরিয়ে চুপ করে আছে। ইফাদ নরম সুরে ডাক দিল, আয়ুষ, আয়ুষ, রাগ করেছিস ভাই? সরি আর হবে না। আয়াস এবারও তাকায় না। এটা দেখে আবার ইফাদেরও অভিমান হয়। এতবার ডেকে সাড়া দিল না। ইফাদ অভিমান করে সরে যায়। এটা দেখে আয়াস মনে মনে ভেঙচি কাটে। নিজে বকে নিজেই রাগ করছে। ইফাদ বিকেয়ালি হয়ে মিররে তাকাতে দেখতে পায় দ্রুতগামী একটা ট্রাক আসছে, যেটা আয়াসের পাশ দিয়ে যাবে। ইফাদ আয়াসের দিকে তাকায়। আয়াস মাথা বের করে সামনে চেয়ে আছে। ট্রাকের দিকে আয়াসের খেয়াল নেই। ইফাদ আয়াসকে বলে, আয়ুষ সরে আয়, দ্রুত। কিন্তু আয়াস আসে না। ইফাদ আবার মিররে তাকায়, ট্রাকটা তাদের গাড়ির সাথে লাগা। যে কোনো মুহূর্তে আয়াসের মাথাটা খুলে পড়ে যেতে পারে ট্রাকে সংঘর্ষ লাগলে। ইফাদ এক টানে আয়াসকে ভিতরে নিয়ে আসে। আয়াস কিছু বুঝতে না পেরে ইফাদের দিকে তাকায়। ইফাদ সাথে সাথে চড় লাগিয়ে দেয় গেলে। আয়াস হতভম্ব হয়ে তাকিয়ে রয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে। আনোয়ার হোসেন সামনে থেকে পিছনে তাকায়। রেগে বলে, আয়াসকে মারলি কেন? আনোয়ার হোসেনের কথাকে অগ্রাহ্য করে ইফাদ রাগী স্বরে বলে, কথা বললে কথা শুনিস না? বড়দের দাম দিস না কেন? আমি যে বললাম ভেতরে আসতে আসিসনি কেন? তোকে আদর করতে করতে বাদর করে ফেলেছি। ইফাদ রাগে ফুসফুস করছে। আয়াস চোখে পানি চিকচিক করছে। ইফাদ কখনো আয়াসকে এভাবে ধমকায়নি। এই প্রথম। সরি ভাইয়া, আর হবে না। বলতে বলতে মাথা নিচু করে ফেলে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি ইফাদের হাতে টপটপ করে পড়ে। আচমকা ইফাদ আয়াসকে ছো মেরে বুকে চেপে ধরে। আকস্মিক ঘটনায় আয়াস হড়কে যায়। তখন বললাম মাথা সরিয়ে আনতে, আনিসনি কেন? ভাইয়ের প্রতি এত অভিমান? আমি যদি সরিয়ে না আনতাম তাহলে তো একটা অঘটন ঘটে যেত। ট্রাকটা তোর মাথাটা আলাদা করে ফেলতো। আয়াস ভাইয়ের বুকে ঘাপটি মেরে রয়। ইফাদের বুকের ধুকধুকানি সে স্পষ্ট শুনতে পাচ্ছে। তার ভাই তাকে নিয়ে ভয় পেয়েছে। এতক্ষণে সব রাগ অভিমান বলে পানি হয়ে গিয়েছে। খুশিতে আবার কান্না করে দেয়। ভাইয়ের প্রতি শ্রদ্ধাটা বেড়ে যায়। আয়েশের চোখের পানিতে ইফাদের পাঞ্জাবি ভিজে যাচ্ছে। ইফাদ আয়েশের মুখটা তুলে গেলে আলতো করে হাত রেখে বলে, বেশি ব্যথা পেয়েছিস? আয়েশ চোখের পানি মুছে বলে, একদম না। আয়েশ ঘুমিয়ে পড়েছে ইফাদের কাঁধে। এটা একটা বাজে অভ্যাস আয়েশের। যতবার গাড়িতে উঠবে ততবারই ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়বে ইফাদের কাঁধে। এখনো ইফাদের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। ইফাদও ভালো করে ধরে রেখেছে যেন গাড়ির ঝাঁকুনিতে মাথাটা হেলে না পড়ে। ড্রাইভারের পাশে বসা আনোয়ার হোসেন মিররে এইসব দেখে মনে মনে হাসে। ইফাদ মনে মনে ঠিক করে বিয়েতে অ্যাটেন্ড করে সোজা আনিকার বাসায় চলে যাবে। যা ইচ্ছে হোক, এমনতেই সে কিছুদিন পর আনিকাকে বিয়ে করবে। যার যা ইচ্ছে বলুক, ডিসিশন ফাইনাল। গাড়ি এসে থামতেই আয়েশের মাথাটা হেলে পড়তে নিলে ইফাদ ধরে ফেলে। তারপর মৃদু গায়ের চাপড়ে ডাক দেয়, আয়ুষ, আয়ুষ, আমরা চলে এসেছি, উঠো। হাই তুলতে তুলতে আয়ুষ উঠে পড়ে। তারপর ভ্রু কুচকে জিজ্ঞেস করে, চলে এসেছি? এত দ্রুত? তুই তো মরার মতো পড়ে ঘুমাচ্ছিলি, খবর থাকবে কিভাবে? আয়ুষ আবারও মিটিমিটি হাসে। এবার আয়েশের কান মনে ধরে বলে, এই সত্যি করে বলতো তুই আজ হাসিস কেন? কি হয়েছে? আহ, ভাইয়া লাগছে। ছাড়ো তো, তারপর সামনে তাকাও, বুঝতে পারবে। ইফাত কান ছেড়ে সামনে তাকাতে একটা ধাক্কা খায়। এটা তো আনিকার বাসার নিচে আছে ওরা, কিন্তু এখানে কেন? আর বিয়ে? জিজ্ঞাসু দৃষ্টিতে আয়াসের দিকে তাকায় ইফাত। আয়াস দাঁত মেলে বোকা হাসি দিয়ে বলে, আনিকা আপুর বিয়ে খেতে এসেছি আমরা। আয়াসের কথাটা শুনে ইফাত আর্তনাদ করে উঠে বলে, না হও, এটা হতে পারে না।
বলে কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিলে আনোয়ার হোসেন ধরে ফেলে। ইফাদের শরীর থেকে ঘাম ঝরছে, বুকে চিনচিন ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, অস্থির লাগছে। ইফাদ ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় আনোয়ার হোসেনের দিকে। অনিতে জানতো ইফাদ আনিকাকে পছন্দ করে, বিয়ে করতে চাই। তাহলে ওনারা কি করে পারলো এমনটা করতে? আর আম্মু, সে কি করে করলো এটা? এজন্যই মেয়েটা হসপিটালে যাচ্ছে না? একবার জানানোর প্রয়োজন মনে করলো না? এতটাই পারছিল। হুট করে ইফাদের মনে উদয় হয় কি সেই ছেলে যার সাথে আনিকার বিয়ে হচ্ছে। আনিকার রিলেশন করে না, ওর পরিবার এখানে থাকে না, তাহলে হুট করে বিয়ে কিভাবে? কি ইফাদের কাছে সবটা কেমন ঝাপসা লাগছে। ইফাদ আয়াসকে নিষ্প্রাণ কণ্ঠে জিজ্ঞেস করে, কার সাথে আনিকার বিয়ে হচ্ছে? আয়াসের ভাবলেশহীন জবাব, যেই ছেলে আপুকে বিয়ে করবে তার সাথে। সেই ছেলেটাকে আপুর হবু বর। ইফাদ বুঝতে পারছে এমন একটা সময় আয়াস মজা করছে। ইফাদের রাগ গাঢ় হয়। ইফাদ গটগট পায়ে আনিকার ফ্ল্যাটে যাচ্ছে। এই বিয়ে সে হতে দিবে না। আনিকার তার মানে তারই, আর কারো না। সেও দেখবে কি করে আনিকা আর অন্য ছেলেকে বিয়ে করে। যে কোনো মূল্য এই বিয়েটা থামাতে হবে। ইফাদের যাওয়া দেখে আয়াস ও আনোয়ার হোসেন এসে দেয়। তারা ইফাদের পিছু পিছু যায়। ইফাদ বাসার কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দেয়। সম্মুখে দাঁড়িয়ে আছে রাবেয়া বেগম। ছেলেকে দেখে এক গাল হেসে বলে, এসেছিস? এত দেরি হলো কেন? বিয়ের সময় হয়ে গিয়েছে তো। ইফাদ কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলে, আনিকা কোথায়? রুমেই তো বসে আছে, সাজুগুজু করছে। ইফাদ হনহন করে ভেতরে প্রবেশ করে। ইফাদ চলে যেতেই আনোয়ার ও আয়াস এসে দাঁড়ায় রাবেয়া বেগমের সামনে। রাবেয়া বেগম জিজ্ঞেস করে, ইফাদ কি জেনে গিয়েছে? আয়াস বলে, আমি বলেছি আনিকার আপুর বিয়ে, কিন্তু ভাইয়ার সাথে এই যে বিয়ে সেটা বলিনি, তাই মাথায় হেঁটে আছে। আপাতত চুপচাপ কান্ড দেখ। ইফাদ আনিকার রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। আনিকাকে কি লাগবে? আচ্ছা, আনিকাকে বউ সাজে কেমন লাগছে? আনিকা তো অন্য কারোর জন্য আর সেজেছে। ইফাদের বুক ভার হয়ে আসে। অল্প কয়েকদিনই মেয়েটাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। তাকে ছাড়া বাঁচবে না বিষয়টা এমন নয়, কিন্তু আনিকাকে না পেলে সারা জীবনের আক্ষেপ থেকে যাবে। ইফাদ মাথা ঝাড়া দেয়। তার আনিকাকে লাগবেই। ইফাদ ইতস্তত হয়ে দরজায় নক করে। ভেতর থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, আসি। কণ্ঠটা ইফাদ চিনে না। সোফায় গিয়ে বসে ভাবতে থাকে কি করে বিয়েটা ভাঙা যায়। কোনো বুদ্ধি আসছে না। আবার এটাও মাথায় আসছে না যে ওর বাবা ভাই মা কেন আনিকার বিয়েতে এসেছে। তার মা তো আনিকাকে চিনে, কিন্তু ওর ভাই এর বাবা আনিকার সম্পর্কে জানলেও আনিকাকে দেখেনি। আর কথা হচ্ছে ওনারা তো জানতো ইফাদ আনিকাকে পছন্দ করে, তাহলে ওনারা এমনটা কিভাবে করতে পারলো? হাজারটা প্রশ্ন, অথচ একটারও উত্তর নেই। ইফাদের ভাবনার মাঝে আয়াস আরাম করে ইফাদের পাশে বসে। আরেক পাশে বসে আনোয়ার হোসেন। সেই সাথে কাজীও আসে। কাজীকে দেখে ইফাদের বুক ধক করে ওঠে। হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। কাজী এসে গেছে মানে একটু পরে বিয়ে হয়ে যাবে। ইফাদের নিজেকে অস্থির লাগছে। এমন সময় খট করে আনিকার রুমের দরজা খুলে যায়। একটা নীল থ্রি পিস পরে ইটা মেয়ে বেরিয়ে আসে, যার লম্বা কোমর সমান চুলগুলো চুটি করা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। তার পিছনেই লাল টকটকে বেনারসি পরা আনিকার চেহারাটা ভাসমান হয়, মাথায় ঘুমটা দেওয়া। আনিকাদের বের হতে দেখে রাবেয়া বেগম বলেন, নীলা, আনিকাকে নিয়ে এখানে আসো। নীলা আনিকার বাহু ধরে ধীরে ধীরে এগিয়ে আসে। ইফাদের চোখ বহু গিয়ে আটকে গিয়েছে আনিকা নামক রমণীতে। আনিকার এক একটা কদম ইফাদের বুকে তীরের মতো বিচ্ছে। আনিকাকে নিয়ে নীলা সোফায় বসে। ইফাদ পলক ফেলতে ভুলে গিয়েছে। আনিকার চেহারাটা দেখার জন্য বুকটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। আনোয়ার কাজীকে তাড়া দিয়ে বলে, কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করুন। ইফাদ আর মানতে পারল না। সবাইকে অবাক করে দিয়ে সোফা থেকে উঠে চিৎকার করে বলে, এই বিয়ে হবে না। সবাই স্তব্ধ হয়ে যায়। ইফাদের থেকে এমন কিছু আশা করেনি। আনোয়ার চোখ সূচক শব্দ করে বলে, কেন? কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি আনিকাকে ভালোবাসি, তাই আমি বিয়েটা হতে দিব না। ইফাদের কথায় আয়াস হু হু করে এসে দেয়।
ইফাত ভ্রু কুঁচকে তাকায়। আমি হাসির কিছু বলেছি? হাসছিস কেন? শেষের কথাটা ধমকে বলে ইফাত। আনোয়ার সাহেব বলে, তোমার থেকে এটা আশা করিনি ইফাত। এত নির্বোধ তো তুমি নও। তাহলে? মানে? মানে আনিকার সাথে তোমারই বিয়ে হচ্ছে। আনোয়ার হোসেনের কথা শুনে ইফাত বলে, কি হো হো। ইফাত কিছু বুঝতে পারছে না। কি হচ্ছে তার সাথে? আমাকে একটু বলবে কি হচ্ছে? দয়া করে একটু বলো। রাবেয়া বেগম বলেন, দা ইফাদের সাথে দা আনিকার বিয়ে হচ্ছে। তোকে সারপ্রাইজ দিব বলে আগে থেকে জানাইনি। আর কিছু জানতে চাস? কিন্তু এসব কখন করলে? সেসব পরে জানা যাবে। চুপচাপ বিয়ে কর। আনিকার এক পাশে নীলা ও অন্য পাশে রাবেয়া বেগম বসেন। আনিকার পক্ষে সাক্ষী দ্বারা। ইফাদের এক পাশে আয়াস ও অন্য পাশে আনোয়ার হোসেন বসে আছে। কাজী আনিকাকে কবুল বলতে বললে আনিকা কিছুক্ষণ সময় নেয়। প্রতিটা মেয়ের স্বপ্ন। এই সময় অন্যরকম এক অনুভূতি কাজ করে। এমন অনুভূতির সাথে দেখা মানুষ একবারই পায়, এই সময়টা বারবার আসে না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। অথচ আনিকার পাশে কেউ নেই। না মা, না বাবা। কেউ নেই। যারা আছে তারা কেউ তার পরিচিত নয়। অল্প দিনের পরিচয়, অথচ তারা অভিভাবকের দায়িত্ব পালন করছে। বহুদিন পর আনিকার চোখ ভিজে আসে। নানুমনির কথা মনে পড়ছে। আনিকার হাত ধরে রাখা রাবেয়া বেগম আনিকার মনের অবস্থা বুঝতে পারছে। আনিকার হাত মৃদু কাঁপছে। তিনি হাতটা শক্ত করে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, যাদের কেউ নেই তারা স্বাধীন। তারা মুক্ত। তাদের জীবনে কোনো পিছুটান থাকে না। আমার কাছে তুমি একজন মুক্ত বিহঙ্গিনী। যার জীবনে এতদিন কোনো পিছুটান ছিল না, কোনো বাধা ছিল না। জীবনের সকল পরিস্থিতিতে তুমি একাই লড়াই করেছ। কোনো কিছুই তোমাকে আটকাতে পারেনি, আর পারবে না। তুমি সবসময় মুক্ত বিহঙ্গিনী ছিলে আর থাকবে। মুক্ত বিহঙ্গিনীদের কোনো দুঃখ নেই। তারা কান্না করে না, তুমিও কাঁদবে না। আজ থেকে নতুন পরিবার পেতে চলেছ। মনে রাখবে এখন থেকে তুমি একা নও। তোমারও একটা সুন্দর পরিবার আছে। আপন মানুষ আছে, যারা তোমাকে ভালোবাসে। সুতরাং কোনো পরিস্থিতিতেই কান্না করা যাবে না। রাবেয়া বেগমের ভরসায় দু চোখ ভরে উঠে কান্নায়। এই কান্না দুঃখের নয়, এই কান্না সুখের, নতুন জীবনের সুখের। একটা পরিবার পাওয়ার সুখের। আনিকা চোখ বন্ধ করে কবুল বলে দেয়। উপস্থিত সকলেই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ে পড়ানো শেষ। নীলা আনিকাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আনিকা একবারও দেখল না ইফাদকে। অথচ পুরোটা সময় ইফাদ আনিকার দিকে তাকিয়েছিল। ইফাদের এখনো বিশ্বাস হচ্ছে না আনিকাকে ইফাদ বিয়ে করেছে। সবকিছু কেমন দ্রুত ঘটে গিয়েছে। ইফাদ মাথা থেকে সব ঝেড়ে ফেলে দেয়। আনিকা তার হয়েছে এটাই অনেক, আর কি চাই? সব গল্লে যাক। আনিকা রুমে চলে যেতে ইফাদ খুশিতে আয়াসকে ধরে লা 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 বলতে বলতে ঘুরতে থাকে। এদিকে বেচারা আয়াসের মাথা ঘুরছে। ধপাস করে সোফা পড়ে যায়। আয়াস চিৎকার করে বলে, আল্লাহ আমাকে বাঁচাও। আমার মাথা ঘুরছে। এখনই আমি মরে যাব। ভাইয়া আমি পাহাড় থেকে পড়ে যাচ্ছি। আমাকে ধরো। ইফাত চট করে আয়াসকে শক্ত করে ধরে। কিছুক্ষণই আয়াস স্থির হয়ে রেগে বোম হয়ে রাবেয়া বেগমকে বলে, আমি যাচ্ছি ওই পাগল বেডারে আয়না ধরে রাখতে। যেই বেডার তোমার এই পাগল ছেলেকে ডাক্তারের সার্টিফিকেট দিয়েছে। আয়াসের কথায় চট করে হেসে দেয় আনোয়ার হোসেন, রাবেয়া বেগম ও ইফাত। ওদের দুই ভাইয়ের কাহিনী দেখে দরজার আড়াল থেকে হেসে কুটি কুটি হচ্ছে নীলা ও আনিকা। ইফাত মা বাবাকে কৃতজ্ঞতা থেকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আম্মু আব্বু, আমাকে আমার জীবনের সেরা গিফটটা দেওয়ার জন্য। আনোয়ার হোসেন এসে বলে, তোরা দুই ভাই তো আমাদের সব। তোদের চাওয়া পাওয়া আমাদের কাছে অনেক দামি। তুই ভাবলি কি করে আনিকাকে আমরা অন্য কোথাও বিয়ে দিব? আমার ছেলের ভালোবাসাকে কি আমরা অন্য কারো হাতে তুলে দিতে পারি? বোকা ছেলে। ইফাত মাথা চুলকে বলে, আমি আসলেই একটা বোকা। পিছন থেকে আয়াস বলে, আলহামদুলিল্লাহ, অবশেষে স্বীকার করলে তাহলে। সকলে উচ্চস্বরে হেসে ওঠে। আনিকাকে ওদের বাড়ি নিয়ে যাওয়া হবে। আনোয়ার হোসেন আগে থেকেই আর একটা গাড়ি ফুল দিয়ে সাজিয়ে রেখেছিলেন ওদের জন্য। উনি কল দিতেই গাড়ি চলে আসে। ছেলের অগোচরে ওনারা এসব করেছেন। বিয়ের মার্কেট, শাড়ি, গহনা সব ওনারা একাই করেছে। আনিকাকে নিয়ে বের হয়েছে নীলা। ইফাদের গাড়িতে বসিয়ে দেয়। ইফাদ আগে থেকেই ছিল। পরের গাড়িতে আনোয়ার হোসেন ও রাবেয়া বেগম বসেন।
আয়াস নাকি ইফাদের সাথে যাবে। গাড়ি ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত নীলা আনিকার হাত ধরে রেখেছিল। আনিকাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে কয়েকদিন হলো। সেই ভাড়াটিয়ার মেয়ে নীলিমা নীলা এবার সবে কলেজে উঠেছে। আনিকা একা থাকে এটা শুনে কৌতূহলী হয়ে আনিকার সাথে কথা বলতে যেত। মেয়েটা এত চঞ্চল যে আনিকা এড়িয়ে চলতে পারত না। সেই থেকেই আনিকা বাসায় একা থাকলে আনিকার সঙ্গ দিত। আনিকার বিয়ে শুনে মেয়েটা একটু মন খারাপ হলেও খুশি হয়েছে। আনিকাকে সাজানোর দায়িত্ব নীলা নিয়েছে। রাবেয়া বেগম নীলাকে আদর করে দিয়ে বলে, তোমার জন্য অনেকটা স্বস্তি পেয়েছি আজ। সময় পেলে আমি বাড়ি যেও। বেশি দূর না তো। আচ্ছা যাব। আপনিও মাঝে মাঝে আসবেন। আয়াস ইফাতকে ড্রাইভার করতে দিয়ে নিজেকে বকবক করছে। আয়াসের বকবক শুনে ইফাত বিরক্ত হয়ে বলে, ওর ভাঙা রেডিও বন্ধ করবি তুই? না করব না। কি করবে তুমি? তোকে মাঝ রাস্তায় নামিয়ে দিব। বুঝি বুঝি সবই বুঝি। কারণ আমি ছোটবেলায় খাইছি সুজি। কি বুঝোস তুই? আমাকে নামিয়ে দিয়ে তুমি ভাবির সাথে রোমান্স করবা, তাই তো? এতক্ষণ দুই ভাইয়ের ঝগড়া উপভোগ করছিল আনিকা। আয়াসের কথা শুনে বিষম উঠে যায়। ইফাত চোখ পাকিয়ে তাকায় আয়াসের দিকে। আয়াস চোখ মেরে যায়। রাত 12টা বাজে। আনিকা বসে আছে ইফাদের রুমে। রুমটা পরিপাটি। খট করে দরজাটা খুলে যায়। আনিকার বুক ধক করে ওঠে। মাথার ঘুমটাটা লম্বা করে টেনে থম মেরে বসে আছে। ইফাত ধীর পায়ে এগিয়ে আসে। ঘুমেটা আস্তে ধীরে তুলে দেখে আনিকা চোখ খিচে বন্ধ করে আছে। ইফাত বুকে বা পাশে হাত দিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। আনিকার লজ্জায় গাঢ় হয়। ইফাত উঠে স্বাভাবিক কণ্ঠে বলে, চলো নামাজ পড়ে নতুন জীবন শুরু করি। অজু করে দুজনে একসাথে নামাজ পড়ে ফেলে। নামাজ শেষে ইফাত আনিকাকে নিয়ে বেকুনিতে যায়। আকাশের উপর থালা চাঁদের আলোয় চিকচিক করছে। অনেকক্ষণ নীরবতা ভেঙে ইফাত বলল, আমার মুগ্ধ বিহঙ্গিনী তুমি খুশি তো আমাকে পেয়ে? আনিকার ছোট জবাব, হুম। অবশেষে তোমাকে নিজের করে পেলাম আমি। আমার জীবনের সেরা প্রাপ্তি তুমি। আমার প্রথম ভালোবাসা। আনিকা অদ্ভুত দৃষ্টিতে তাকায় ইফাদের দিকে। ইফাত আনিকার কপালে গভীর চুমু দেয়। তারপর বলে, তুমি যে মুক্ত বিহঙ্গিনী, তোমার স্বাধীনতা আমার হৃদয়ের রূপরেখা। আমি জানি তোমার উড়ান অসীম, কিন্তু আমার ভালোবাসার আকাশেও তোমার জন্য জায়গা রয়েছে। তুমি যখন মুক্ত, তখন তুমি সবচেয়ে সুন্দর। তাই আমি চাই তুমি স্বপ্ন দেখতে থাকো, আর আমি তোমার পাশে থেকে সেই স্বপ্নের আকাশে তোমার সঙ্গী হতে পারি। বিহঙ্গিনী, হু, একবার বলো না তুমি আমায় ভালোবাসো। তোমার কণ্ঠে সেই মূল্যবান বাক্য শুনে আমার হৃদয় শীতল করি। আনিকা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, ভালোবাসি। সমাপ্ত।